আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো সমতলে বস্তুকণা গতি অধ্যায়ের নতুন একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের লেকচারে আমরা নতুন একটা অনুশীলনী শুরু করতে যাচ্ছি। আমাদের এই অধ্যায়ের একদম শেষ অনুশীলনী, সেটা হচ্ছে 9D। তো এই 9Dতে আলোচনা করবো হচ্ছে আমরা প্রাস নিয়ে। তো আমাদের এই প্রাস এই টপিকটা কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যখন বুট প্রশ্নগুলো অ্যানালিসিস করবে তখন দেখবা বুট প্রশ্নে সৃজনশীল যে প্রশ্নগুলো আসে তার বেশিরভাগ ম্যাথ কিন্তু এই অনুশীলনী থেকে আসে, প্রাস থেকে। তো আমরা প্রাস একদম ডিটেলস পড়বো, একদম বেসিক থেকে শুরু করবো। সো ভাইয়া তোমাদেরকে একদম যতগুলো টাইপের ম্যাথ আছে প্রত্যেকটা টাইপের কনসেপ্ট আমি বুঝাই দিব, বেসিকগুলো বুঝাই দিব। দেন হচ্ছে আমরা এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করবো। সো একদম শুরু থেকে তোমাকে ভালো করে ক্লাসটা ক্লিয়ার করতে হবে, কারণ তুমি যদি বেসিকটা ভালো করে বুঝতে পারো অঙ্কগুলো তুমি নিজে নিজে সমাধান করতে পারবে। ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা প্রাস বা প্রজেক্টাইল, আমরা এটাকে দেখো, এটাকে প্রক্ষেপণ বলা হয়। তো প্রাস মানে হচ্ছে ইংরেজি বলা হয় প্রজেক্টাইল। এখন প্রাস মানে কি, ঠিক আছে? তো তোমাকে যদি বলি ভাইয়া প্রাস মানে এক কথায় মনে রাখবে, এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। এটা প্রাস মানে একটা কি বোঝায়, দ্বিমাত্রিক গতি, ঠিক আছে? দ্বিমাত্রিক গতি। তো খেয়াল করো, প্রথমত হচ্ছে ভাই আমরা 9B-তে আলোচনা করছি হচ্ছে একমাত্রিক গতি নিয়ে, যার গতিটা শুধুমাত্র আনুভূমিক বরাবর ছিল। তো 9C-তে আলোচনা করছে হচ্ছে উলম্ব পড়ন্ত বস্তুর গতি, নিক্ষিপ্ত বস্তুর গতি, ওইটার গতিটা ছিল শুধু ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ উলম্ব বরাবর। তাহলে ওইগুলো হচ্ছে একমাত্রিক গতি। তাহলে প্রাস হচ্ছে এমন একটা গতি যার একই সাথে আণবিক বরাবর একটা গতি থাকবে, উলম্ব বরাবর একটা গতি থাকবে। সো আমি তার বাস্তব এক্সাম্পল হতে পারে হচ্ছে তোমার এই যে তোমরা ক্রিকেট খেলা দেখো না, যখন ব্যাটসম্যানরা সিক্স মারে তো দেখবো সিক্সটা উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে না, তো এটা এক প্রকার প্রাস। অর্থাৎ এখানে একসাথে দুই ধরনের গতি থাকে, আণবিক বরাবর একটা গতি থাকে এবং উলম্ব বরাবর একটা গতি থাকে। সো যার কারণে বলটা দেখবা আণবিক দিকে একটা দূরত্ব অতিক্রম করতেছে, পাশাপাশি উপরে উঠতেছে, অর্থাৎ উলম্ব বরাবর একটা দূরত্ব অতিক্রম করতেছে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা প্রাসের টাইপ ভিত্তিক ভাগ করে করে ম্যাথগুলো দেখবো। প্রথমে আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করবো তার বেসিকটা একটু জেনে নাও। সেটা হচ্ছে ভূমি হতে নির্দিষ্ট কোণ করে আমি যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি। আচ্ছা, তো দেখো কিরকম, ধরো ভাইয়া এই হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ভূমি, ধরো এ হচ্ছে ভূমি, ঠিক আছে? এ হচ্ছে ভূমি। তাহলে ভূমি, এই ভূমির সাথে আমরা একটা নির্দিষ্ট কোণ করি, ঠিক আছে? তো এটা নির্দিষ্ট কোণ করে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, দিয়েছি নির্দিষ্ট কোণ করে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, এই যে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি আমি ভূমির সাথে নির্দিষ্ট কোণ অর্থাৎ আলফা ডিগ্রি কোণ করে এবং ইউ বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, এই হচ্ছে তত্ত্ব। তাহলে একটা ভূমির সাথে নির্দিষ্ট কোণ করে একটা নির্দিষ্ট বস্তুকে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হবে, ঠিক আছে? এবার আসো, তাহলে বস্তুটা দেখো গতিপথটা কিরকম হবে। বস্তুটা দেখো এইরকম গিয়ে, দেখো বস্তুটা হচ্ছে এই যে গতিপথটা এরকম হবে, এইরকম উপরে উঠে দেন এই বরাবর করে এই করে এইদিকে গিয়ে পড়বে, ঠিক আছে? এখন আসো, তাহলে আমরা এইখানে কিন্তু তার একই সাথে দুই ধরনের গতি, অর্থাৎ উলম্ব বরাবর একটা গতি থাকে, আণবিক বরাবর একটা গতি থাকে, যার কারণে সে দেখো তার নিক্ষেপণ বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব গিয়ে পড়তেছে, আবার একই সাথে উপলব্ধি করতেছে, কয়েকদিনের দুই দিকে দূরত্ব অতিক্রম করছে, তাই না? আচ্ছা, শুরুতে দেখো আমি তাকে শুরুতেই কত বেগে নিক্ষেপ করছি, ইউ বেগে, এবং শুরুতেই যে কোনো নিক্ষেপ করছি সেই কোণটা হচ্ছে কত, আলফা। আমরা প্রথমে যে কাজটা করব, এই ইউটাকে দুইটা অংশে ভাগ করব, এই ইউটাকে দুইটা অংশে ভাগ করব। ওকে, তাহলে একটা হচ্ছে আনুভূমিক বরাবর, এই যে একটা হচ্ছে এই বরাবর উপাংশ, এই বরাবর একটা উপাংশ। ওকে, এই তাহলে দেখো ভাইয়া এক্স অক্ষ বরাবর অর্থাৎ ইউ আলফা ডিগ্রি কোণ করে, তাহলে ইউ কে আমরা দুইটা অংশে ভাগ করতেছি। তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই দিকে উপাংশ কত হবে আমরা জানি, ইউ কস আলফা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর আদিবেগ। তারপর একটা হচ্ছে উপরের দিকে, দেখ এই যে উপরের দিকে, ঠিক আছে? উপরের দিকে, তাহলে উপরের দিকে ইউর আদিবেগের উপাংশ কত হবে, ইউ সাইন আলফা। ওকে, আমরা জানি, আশা করি বুঝতে পারছো। তাহলে এই ইউটাকে শুরুতেই যত বেগে নিক্ষেপ করছো সেই বেগটাকে আমরা কয়টা উপাংশে ভাগ করছি, দুইটা। একটা হচ্ছে আনুভূমিক বরাবর উপাংশ, সেটা হচ্ছে ইউ কস আলফা, আর একটা হচ্ছে উলম্ব বরাবর উপাংশ, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। এখন জেনে রাখো ভাইয়া, এই যে এই ইউ কস আলফা, এই ব্যাগটা হচ্ছে, এই ব্যাগের জন্য বস্তুটা হচ্ছে আনুভূমিক দিকে দূরত্ব অতিক্রম করবে, তার মানে তার আনুভূমিক বরাবর উপাংশ, আনুভূমিক বরাবর ব্যাগের উপাংশ হচ্ছে কত, ইউ কস আলফা। ক্লিয়ার? আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর আদিবেগের উলম্ব অংশ কত, সরি উলম্ব বরাবর, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে ইউ কস আলফার জন্য বস্তু আনুভূমিক দিকে যাবে, আর ইউ সাইন আলফার জন্য বস্তু উলম্ব বরাবর যাবে, অর্থাৎ উপরের দিকে। তাহলে এই যে আনুভূমিক বরাবর যাওয়ার জন্য কোন ব্যাগটা দেয়, ইউ কস আলফা দেয়, আর উলম্ব বরাবর জন্য কোন ব্যাগটা দেয়, ইউ সাইন আলফা দেয়। তাহলে এগুলো হচ্ছে আদি বেগের উপাংশ, শুরুতে যে ব্যাগটা নিক্ষেপ করছো সেই বেগের
আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। ক্লিয়ার? আচ্ছা এখন আসো এখানে দুইটা ইনফরমেশন তুমি মনে রাখবা ভাইয়া। এখানে একটা হচ্ছে আনুভূমিক বরাবর কিন্তু কোনো ত্বরণ থাকবে না, ঠিক আছে? অর্থাৎ আনুভূমিক বরাবর আমি এক্স অক্ষ বলবো, অলওয়েজ মাথায় রাখবা। তাহলে আনুভূমিক বরাবর তার কিন্তু কোনো কি থাকে না, ত্বরণ থাকে না। তার মানে এখানে লিখে দিচ্ছি x ইকুয়াল টু 0, অর্থাৎ x মানে বোঝাচ্ছে ভাই আনুভূমিক বরাবর ত্বরণ। তাহলে আনুভূমিক বরাবর কোনো কি থাকে না, ত্বরণ থাকে না। তারপর আমি কি বলতে পারি না, আনুভূমিক বরাবর সে সমবেগে চলবে। আচ্ছা উলম্ব বরাবর কিন্তু একটা ত্বরণ থাকে, দেখো তো সে উপরের দিকে উঠে আবার নিচে নামতেছে কেন? ডেফিনেটলি এখানে অভিকর্ষ বল কাজ করতেছে বলে তো নিচের দিকে নামছে। তো অভিকর্ষ বলের কারণে এখানে ত্বরণ সৃষ্টি হয়, এটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। তার মানে y মানে বুঝাচ্ছি ভাইয়া উলম্ব বরাবর। তাহলে উলম্ব বরাবর অর্থাৎ y অক্ষ বরাবর একটা ত্বরণ কাজ করবে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। এবং এটা মনে রাখবে ভাইয়া, এই অভিকর্ষ ত্বরণ অলওয়েজ কাজ করবে হচ্ছে নিচের দিকে। আমি এটা দ্বারা বুঝাচ্ছি এটা ডিরেকশন হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এই দুইটা ইনফরমেশন তুমি জেনে রাখো। তাহলে x অক্ষ বরাবর আর কোনো ত্বরণ থাকে না, আর y অক্ষ বরাবর একটা ত্বরণ থাকে। y অক্ষ বরাবর ত্বরণটা হচ্ছে অভিকর্ষ বলের কারণে সৃষ্টি হয়। অভিকর্ষ বলের কারণে যে ত্বরণটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ, সেটা হচ্ছে জি। আশা করি বুঝতে পারছো। এখন আসো এখানে যে প্রশ্নগুলো তোমাকে চাই, তোমাকে আমি যে বলি নির্দিষ্ট সময় পর তার বেগ নির্ণয় করো। আচ্ছা বা শুরুতেই তাকে কত বেগে নিক্ষেপ করছো, ইউ বেগে। এখন সব সময় তার বেগ তো আর সেম থাকবে না, পরিবর্তন হবে। তো তোমাকে যদি বলা হয় টি সময় পর বস্তুর বেগ, আচ্ছা সো দেখো এটা খেয়াল করো, টি সময় পর বস্তুর বেগ কিভাবে করবে। ধরো ভাইয়া একটু খেয়াল করো ভাই, খুবই সহজ এটা, করিম না। হ্যাঁ মনে করো টি সময় পর বস্তু এই জায়গা থেকে এই পয়েন্ট আসলো, মনে করো এই পয়েন্ট আসলো, টি সময় পর এই পয়েন্ট আসলো, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে তার যে ব্যাগটা থাকবে সেই ব্যাগটাকে আমি প্রকাশ করতেছি ভি দ্বারা, এই যে ভি দ্বারা। তাহলে এই পয়েন্টে যে ব্যাগ সেটাকে আমি প্রকাশ করতেছি ভি দ্বারা, ঠিক আছে? এখন বলো এই উপাংশ, এই যে এর একটা আনুভূমিক উপাংশ থাকবে এই বরাবর, আনুভূমিক উপাংশ থাকবে, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ থাকবে, এই যে উলম্ব উপাংশ, ঠিক আছে? তাহলে আনুভূমিক উপাংশটাকে নাম দিলাম vx আর উলম্ব উপাংশটাকে নাম দিলাম vy। ওকে, তাহলে t সময় পর আমার মনে করো বস্তুটা এই জায়গা থেকে, এই জায়গা ছিল, এই জায়গা থেকে এই জায়গা ছিল, এই জায়গা থেকে এইখানে আসছে t সময় পর। তাহলে এই জায়গায় তার যে বর্তমান ব্যাগ সেই ব্যাগটাকে আমি ধরেছি v। তাহলে এই v মানে কি, এখানে তার মানে এখানে দুইটা ব্যাগের সমন্বয়িত, দুইটা ব্যাগ মানে কি একটা আনুভূমিক বরাবর ব্যাগ, একটা উলম্ব বরাবর ব্যাগ। তো আনুভূমিক বরাবর ব্যাগটাকে আমি প্রকাশ করতেছি vx দ্বারা, আর উলম্ব বরাবর যে ব্যাগ t সময় পর সেই ব্যাগটাকে আমি প্রকাশ করতেছি vy দ্বারা। তাহলে vx এর মান বের করব, vy এর মান বের করব। vx vy এই দুইটার লব্ধি কি ভাই b না? তাহলে দুইটা ভেক্টর পরস্পর সমকোণে থাকলে তার লব্ধির মান আমরা বের করতে পারি। তাহলে আমি t সময় পর তার আনুভূমিক বরাবর ব্যাগ বের করব, t সময় পর উলম্ব বরাবর ব্যাগ বের করব। সো আনুভূমিক ব্যাগ, উলম্ব ব্যাগ দুইটা ব্যাগ যদি জানি তাহলে আমি লব্ধির সূত্র দিয়ে তার মূল ব্যাগটা পেয়ে যাব, ঠিক আছে? আসলে ভাইয়া আমরা t সময় পর আমি বের করব প্রথমে আনুভূমিক ব্যাগ, আনুভূমিক ব্যাগ। তো একটা জিনিস খেয়াল করো, আনুভূমিক ব্যাগ বলতে x অক্ষ বরাবর ব্যাগ আর উলম্ব বরাবর বলতে y অক্ষ বরাবর। সো একটা নির্দিষ্ট সময় পর ব্যাগ বের করার ফর্মুলা কি ছিল, v u প্লাস at না? তো যেহেতু আনুভূমিক বরাবর ব্যাগ এটাকে আমি প্রকাশ করতেছি vx দ্বারা। তাহলে vx ইকুয়াল ux প্লাস ax ইনটু t। তাহলে আনুভূমিক বরাবর ব্যাগটাকে আমি মানে x অক্ষ বরাবর ব্যাগ, এজন্য vx দিয়ে লিখলাম। আচ্ছা vx, এখন বলো ux মানে কি, আনুভূমিক বরাবর আদিবেগের উপাংশ। তাহলে বলো আনুভূমিক বরাবর u অর্থাৎ আদিবেগের উপাংশ কত ছিল, u cos আলফা। তাহলে ux এর জায়গায় তুমি u cos আলফা বসিয়ে দাও। ভাইয়া বুঝা গেছে? এখন বলো ভাইয়া আনুভূমিক বরাবর কোন কি ত্বরণ আছে না, x সমান 0, তো x সমান 0 হলে পুরোটা 0 যায় না? তাহলে দেখো t সময় পর আমি আনুভূমিক বরাবর ব্যাগ পেয়ে গেছি। এখন দেখো তো ভাই t সময় আগেও আনুভূমিক বরাবর ব্যাগ কত ছিল, u cos আলফা। t সময় পরেও দেখো px এর মান কত আসতেছে, u cos আলফা। তাহলে নির্দিষ্ট সময় পর আনুভূমিক বরাবর ব্যাগের মানের কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। কেন? কারণ তার ত্বরণ শূন্য। সো ত্বরণ শূন্য হলে সে কি বেগে চলবে, সমবেগে। সো এটা মাথায় রাখবা, আনুভূমিক বরাবর অলওয়েজ ব্যাগটা হচ্ছে কি বেগ, সমবেগ। সো তার বেগের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। আগেও দেখো শুরুতেই তুমি যে বেগে নিক্ষেপ করছো তখনও আনুভূমিক বরাবর ব্যাগ ছিল u cos আলফা, t সময় পরও দেখতেছি u cos আলফা, সেম বেগ আসতেছে। ওকে, আচ্ছা চলো এবার আমরা উলম্ব ব্যাগটা একটু বের করি। উলম্ব ব্যাগ t সময় পর, ওকে? তাহলে উলম্ব বরাবর ব্যাগ মানে y অক্ষ বরাবর ব্যাগ বোঝাচ্ছি। তাহলে কি লিখবো এখানে, vy
ইকুয়াল vy ইকুয়াল uy প্লাস ay ইনটু t। ওকে, vy বলো। এখন চিন্তা করো, দেখো তোমরা একটু খেয়াল করবা, বলো y অক্ষ বরাবর vy শেষ বেগের ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে। u sin uy অর্থাৎ আদি বেগের উপাংশ কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকটা আমি যদি প্লাস ধরি তাহলে নিচের দিকটা কি হবে? মাইনাস হবে। তার মানে g কি নিচের দিকে কাজ করে না? তাহলে যেটা আমি তখন কি ধরবো? মাইনাস। তাহলে দেখো t সময় পর আমি দেখতেছি vy কোথায় আছে? উপরে, u sin alpha উপরে আছে, তাহলে উপরের দিকটাকে আমি পজিটিভ ধরতেছি। তাহলে দেখো vy ইকুয়াল uy অর্থাৎ uy মানে কি? উলম্ব বরাবর আদি বেগের উপাংশ। উলম্ব বরাবর আদি বেগের উপাংশ কত ছিল? u sin alpha। দুইটা আগে কেন প্লাস বসিয়েছি বলো? এই vy এর আগে প্লাস, u sin alpha এর আগে কেন প্লাস বসিয়েছি? দুইটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরছি, তাহলে নিচের দিকটা কি ধরতে হবে? মাইনাস। তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে? নিচের দিকে। তাহলে ay এর মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ g নিচের দিকে কাজ করার কারণে এখানে মাইনাস gt বসে দাও। তুমি কি ভাই একটা জিনিস খেয়াল করছো? একটা জিনিস খেয়াল করছো, সেটা হচ্ছে ভাই দেখো t সময় পর বড় উলম্ব বরাবর বেগটা কি পরিবর্তন হচ্ছে? অবশ্যই দেখো উলম্ব বরাবর বেগ শুরুতে কত ছিল? u sin alpha। t সময় পর দেখো তো তার বেগটা পরিবর্তন হচ্ছে, u sin alpha থেকে কিছু অংশ কি যাচ্ছে? বিয়োগ যাচ্ছে না? তার মানে নির্দিষ্ট সময় পর পর উলম্ব বরাবর বেগ পরিবর্তন হবে, উলম্ব বরাবর বেগ পরিবর্তন হবে, কিন্তু x অক্ষ বরাবর বেগ পরিবর্তন হবে না। এখন ধরো ভাইয়া একটা জিনিস যেটা বোঝার আছে সেটা হচ্ছে, মনে করো ভাইয়া তুমি এখানে vy এর মানটা প্লাস পাইছো, প্লাস, তার মানে তুমি উপরের দিকটা প্লাস ধরে নিছো, তাহলে vy এর মানও পাওয়া গেছে প্লাস, তার মানে বস্তুটা এখন কোন দিকে উঠতেছে? উপরের দিকে। ধরো বস্তু যদি এই জায়গায় চলে আসে, এই জায়গায় চলে আসে, তাহলে দেখো এই বরাবর আণবিক বরাবর vx আর vy তখন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তখন তুমি vy এর মানটা পাওয়া মাইনাস। সো vy এর মান যদি t সময় পর উলম্ব বরাবর বেগ যদি তুমি মাইনাস পাও, তাহলে বুঝে নিবা বস্তু এখন উপরের দিকে উঠে কোন দিকে উঠতেছে? নিচের দিকে। বুঝতে পারছো? তাহলে নির্দিষ্ট সময় পর উলম্ব বরাবর বেগটা যদি পজিটিভ পাও তাহলে বস্তু উপরের দিকে উঠতেছে, t সময় পর উলম্ব বেগের মান যদি নেগেটিভ পাও তাহলে বস্তু কোন দিকে নামতেছে? নিচের দিকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, এখন আসো তাহলে t সময় পর মূল বেগ কত হবে? t সময় পর মূল বেগ কত হবে? v ইকুয়াল রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার প্লাস 2vx vy cos আলফা। এখানে আলফার মান কত ডিগ্রি বলো? দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান 0, এই জন্য ওই পুরোটা অপশন শূন্য হয়ে গেল। তাহলে t সময় পর আমরা উলম্ব বেগ পেয়ে গেছি, এই যে দেখো, সরি মূল বেগ পেয়ে গেছি। তাহলে তোমাকে প্রাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর যদি বলা হয় ব্যাগের মান নির্ণয় করো, আমরা কি পারবো না? অবশ্যই পারবো। সেই ক্ষেত্রে তুমি সূত্রগুলো মুখস্থ করো না, দেখো এই সূত্রগুলো থেকে তুমি নিজে নিজে বের করতে পারবে। তো তুমি আণবিক বরাবর বেগ বের করবা vx এর মান, উলম্ব বরাবর বেগ বের করবা vy এর মান। দুইটা বেগ জানলে মূল বেগ বের করবা v ইকুয়াল রুট ওভার vx হোল স্কয়ার প্লাস vy হোল স্কয়ার। ওকে, খুবই সহজ, আশা করি বুঝতে পারছো। এখন আসো তোমাদের একটা জিনিস মনে করে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া একটা প্রাচীর ম্যাক্সিমাম উচ্চতায় তার বেগ কি শূন্য হতে পারে? ভালো করে বুঝো, একটা প্রাচীর ম্যাক্সিমাম উচ্চতায় বেগ কি শূন্য হতে পারে? এটা দুইটা উত্তর হতে পারে, শূন্য নাও আবার শূন্য। অর্থাৎ কি স্পেসিফিক যদি এরকম বলে যে সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বরাবর বেগ কত, এটা যদি বলে একটা প্রাচীর সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বরাবর বেগ কত? ভাইয়া ম্যাক্সিমাম উচ্চতায় উলম্ব বরাবর কোনো বেগ থাকে না, কারণ উলম্ব বরাবর বেগ যদি থাকে সে তো আরো পূর্ব, যেহেতু এই জায়গায় উঠে সে থেমে আবার নিচের দিকে পড়তে শুরু করে, তার মানে একদম ম্যাক্সিমাম উচ্চতায় একটা প্রাচীর উলম্ব বরাবর বেগ শূন্য, উলম্ব বরাবর বেগ শূন্য, দ্যাট মিন্স vy শূন্য, কিন্তু মূল বেগ শূন্য না। কেন? তুমি এই যে একটা প্রাচ যখন সর্বোচ্চ উচ্চতায় উঠছে তখন কিন্তু তার উলম্ব বরাবর বেগ শূন্য, তখন কিন্তু ভাই আণবিক বরাবর বেগ আছে, আর আণবিক বরাবর বেগ আছে বলেই সে সামনে গিয়ে আবার কোন দিকে পড়তে শুরু করে? নিচের দিকে। অর্থাৎ একটা ম্যাক্সিমাম উচ্চতায় উলম্ব বেগ যদি বলে তাহলে শূন্য, যদি মূল বেগ বলে না শূন্য না, তখন সর্বোচ্চ উচ্চতায় vy এর মান শূন্য, কিন্তু vx কি আসে না? তাহলে v ইকুয়াল রুট ওভার vx হোল স্কয়ার, তাহলে রুট আর স্কয়ার কাটা গিয়ে v ইকুয়াল টু কি পাবা? vx। তার মানে ম্যাক্সিমাম উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ বলতে তার আনুভূমিক বেগটাকে বোঝায়। ক্লিয়ার? আচ্ছা চলো এবার তাহলে এই পাশে করে বুঝতে পারছো ভাইয়া। এখন আসো আমরা t সময় পর, এবার দেখি t সময় পর বস্তুর আনুভূমিক সরণ, আনুভূমিক সরণ বা আনুভূমিক দূরত্ব যেটাই বলো না কেন, আনুভূমিক সরণ বা আনুভূমিক দূরত্ব, এটা ভালো করে খেয়াল করো।
টি সময় পর বস্তুর আনুভূমিক দূরত্ব। বোঝা যাচ্ছে? হ্যাঁ, আনুভূমিক দূরত্ব টি সময় পর বস্তু আনুভূমিক দূরত্ব। আচ্ছা, তোমাকে আমি এই জিনিসটা এখান থেকে দেখে দেখো। টি সময় পর বস্তু দেখো এই জায়গায় যদি থাকে তাহলে দেখো এটা তার কি উলম্ব বরাবর দূরত্ব না, এটা তার কি দূরত্ব? উলম্ব বরাবর দূরত্ব। আর এটা হচ্ছে তার এক্স অক্ষ বরাবর দূরত্ব, এই যে দুইটা দূরত্ব। তাহলে টি সময় পর আনুভূমিক বরাবর যে দূরত্ব সেটাকে আমি প্রকাশ করলাম এক্স দ্বারা, টি সময় পর উলম্ব বরাবর যে দূরত্ব সেটাকে প্রকাশ করলাম ওয়াই দ্বারা, ওয়াই দ্বারা। ঠিক আছে? তাহলে টি সময় পর বস্তু দেখো এই জায়গা থেকে যখন এখানে উঠলো তাহলে সে দেখো একটু সামনে গেল, তার মানে এক্স অক্ষ বরাবর আনুভূমিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, পাশাপাশি দেখো একটু করে উঠছে, তার মানে উলম্ব বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে টি সময় পর বস্তু দুই দিকের দূরত্ব অতিক্রম করে, আনুভূমিক বরাবর উলম্ব বরাবর। ঠিক আছে? তো চলো আমরা এই দুটা দূরত্ব বের করবো। তাহলে টি সময় পর বস্তু আনুভূমিক দূরত্ব। এখন বলবো, হ্যাঁ বলবো, ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবো। সেটা হচ্ছে ভাইয়া আনুভূমিক বরাবর বস্তু কি বেগে চলে? সমবেগে। কারণ যে আনুভূমিক বরাবর ত্বরণ কিন্তু শূন্য, তাহলে সমবেগে দূরত্ব বের করার ফর্মুলা কি ছিল? s ইকুয়াল টু vt। তাহলে আমরা লিখব s ইকুয়াল vt, s ইকুয়াল vt। এখন বলো t সময় পর আনুভূমিক বরাবর দূরত্বটাকে তুমি কি দ্বারা প্রকাশ করছো? x দ্বারা। তাহলে এখানে s এর জায়গায় লিখবা x ইকুয়াল, বলো t সময় পর, অর্থাৎ আচ্ছা বলো আনুভূমিক বরাবর তার কোন ব্যাগটা সবসময় সেম থাকে? v কোন ব্যাগটা? u cos আলফা। তাহলে v এর জায়গায় u cos আলফা বসাবো, u cos আলফা ইনটু t। আশা করি ভাই এটা বোঝা গেছে। ওকে, এটা বোঝা গেছে। তাহলে এটা বোঝা গেছে। তাহলে t সময় পর এখান থেকে আমি তার উলম্ব আনুভূমিক দূরত্ব পেয়ে গেলাম। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসো t সময় পর বস্তুর উলম্ব দূরত্ব, t সময় পর বস্তুর উলম্ব দূরত্ব। তাহলে এটাকে ত্বরণ চলনা সমত্বরণ বা যেটাই বলুন সমত্বরণ সমবন্ধনের দূরত্বের একটা ফর্মুলা কি? sy ইকুয়াল uy ইনটু t প্লাস হাফ ay ইনটু t স্কয়ার। উলম্ব বরাবর বোঝানোর জন্য y দ্বারা প্রকাশ করছি। এখন বলো উলম্ব বরাবর ব্যাগটাকে তুমি কি দ্বারা প্রকাশ করছো? y দ্বারা। তাহলে s এর জায়গায় জাস্ট y লিখে দিবা। ক্লিয়ার? বলো এই যে এখন বলো একটু খেয়াল করো ভাইয়া, এই জায়গায় দেখো তো y সরণের দিকটা কোন দিকে? উপরের দিকে। সরণের দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে আদি অবস্থান ছিল ভূমিতে, আর এখন হচ্ছে শেষ অবস্থান এইখানে। তাহলে আদি থেকে শেষ অবস্থান কোন দিকে? উপরের দিকে। তাহলে সরণের দিকে উপরের দিকে, ইউ সাইন আলফা উপরের দিকে, দুইটা উপরের দিক। সো এই উপরের দিকটা যদি পজিটিভ ধরি তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে। তাহলে অভিকর্ষ ত্বরণের আগে কি বসে পড়বে? মাইনাস। বুঝতে পারছো? তাহলে y ইকুয়াল ইউ সাইন আলফা ইনটু t। এখানে বলো ay অভিকর্ষ ত্বরণ না কোন দিকে কাজ করে? নিচের দিকে। সো নিচের দিকটা কি ধরতে হবে? মাইনাস। তাহলে মাইনাসের প্লাসে মাইনাস হাফ জি টি স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে টি সময় পর আমি কি উলম্ব দূরত্ব বের করতে পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে? টি সময় পর উলম্ব দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে এই। ক্লিয়ার ভাইয়া? তাহলে তুমি একটু জিনিসটা বুঝো, টি সময় পর যদি বস্তু y এর মান পজিটিভ পাও, তার মানে বস্তু কোন দিকে উঠতেছে? বলো উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। আমি বলো একটা নির্দিষ্ট সময় পর বস্তু যদি এই জায়গা থাকে, মনে করো এই জায়গা থাকে, তখন কিন্তু দেখো সরণ অলওয়েজ কোন দিকে কাজ করবে? উপরের দিকে। অর্থাৎ এখানে y এর মান তুমি অলওয়েজ পজিটিভ পাবা, অলওয়েজ পজিটিভ পাবা। কেন? কারণ তুমি যে কোনো সময় নাও না কেন সরণের দিকটা অলওয়েজ কোন দিকে? উপরের দিকে। মনে থাকবে? তাহলে সরণ উপরের দিকে, আদি বেগের উপরের দিকে। সো দুইটা উপরের দিকে থাকার কারণে দুইটার আগে কি বসেছি? প্লাস। কিন্তু অভিকর্ষ ত্বরণ কোন দিকে? নিচের দিকে। এই জন্য এটার আগে মাইনাস বসেছি। ক্লিয়ার? তাহলে একটা নির্দিষ্ট সময় পর তোমাকে যদি বলি বা আনুভূমিক দূরত্ব বের করো আর উলম্ব দূরত্ব বের করো, সেটা কি পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে? এখন আসো নতুন একটা বিষয় শিখাবো তোমাদেরকে। এটা একটু খেয়াল করবা। সেটা হচ্ছে একটা অনেক সময় দেয় এগুলো একটু মুছি, এইটা একটু মুছি, এইগুলো একটু মুছি। ওকে, এটা একটু খেয়াল করবা। ওকে, এটা একটু খেয়াল করি। আচ্ছা, এখানে যে অনেক সময় হয় কি জানো, তোমাকে সময়টা দেওয়া থাকে না। যেমন আমি তোমাকে বলি একটা নির্দিষ্ট সময় পর আনুভূমিক দূরত্ব আর উলম্ব দূরত্ব বের করো, তাহলে তুমি এই সূত্রগুলো দিয়ে পারবা। এগুলো মুখস্থ রাখার দরকার নাই। বুঝতে পারছো? এখন অনেক সময় এরকম বলে, ধরো তোমাকে যদি বলি একটা তুমি একটা 10 মিটার দূরত্ব থেকে
10 মিটার আণবিক দূরত্ব থেকে কোনো বস্তুকে যদি নিক্ষেপ করো, তাহলে ওই 10 মিটার আণবিক দূরত্ব যখন সে অতিক্রম করবে ওই সময় তার উল্লম্ব দূরত্ব কত হবে, এরকম প্রশ্ন পাই। অর্থাৎ মনে করো তোমাকে বলছে তুমি একটা বস্তুকে যখন নিক্ষেপ করতেছো তখন তার যদি আণবিক দূরত্ব x হয়, সেই আণবিক দূরত্ব x যখন হবে তখন ওই সময় তার উল্লম্ব দূরত্ব কত, y এর মান কত। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাকে টাইমটা বলে দেয় না, অর্থাৎ আণবিক দূরত্বের সাপেক্ষে কার মান বের করতে বলে, উল্লম্ব দূরত্বের মান বের করতে বলে। কিভাবে করবে? আণবিক দূরত্বের সাপেক্ষে আণবিক দূরত্বের সাপেক্ষে উল্লম্ব দূরত্ব নির্ণয়। এটা ভালো করে খেয়াল করো, ঠিক আছে? আণবিক দূরত্বের সাপেক্ষে উল্লম্ব দূরত্ব নির্ণয় কিভাবে করবো? অর্থাৎ তোমাকে টাইমটা বলে দিবে না, এই একটা নির্দিষ্ট সময় পর আণবিক দূরত্ব উল্লম্ব দূরত্ব বের করো, টাইমটা বলে দিবে না। সেক্ষেত্রে টাইম বলে না দিয়ে তোমাকে বলতে পারে আণবিক দূরত্ব x এর সাপেক্ষে উল্লম্ব দূরত্ব কত পাওয়া যাবে, y এর মানটা বের করো। x দেওয়া থাকবে, y কিভাবে করবা? খুবই সহজ ভাবে তুমি যে কাজটা করবা, এখান থেকে টাইমের ইকুয়েশন দেখো, এখানে যে টাইম এখানে কিন্তু সেম টাইম, অর্থাৎ যে সময় সে x দূরত্ব অতিক্রম করতেছে ওই একই সময় সে y দূরত্ব অতিক্রম করবে, তাই না? সো দুই ক্ষেত্রে টাইমটা কিন্তু সেম। তো আমরা যে জন্য এই কাজটা করবো, আমি এখান থেকে টাইমের মানটা বের করবো। টাইম এখান থেকে t = কি লেখা যায় ভাই বলতে পারো? t = এটা লিখতে পারি না, x / u cos আলফা। এই টাইমটা নিয়ে আমি এই 2 নম্বর ইকুয়েশন বসাবো, অর্থাৎ এই 2 নম্বর ইকুয়েশন বসাবো। হ্যাঁ, এটা ধরুন 2 নম্বর ইকুয়েশন। আমি এই t এর মানটা 2 নম্বর ইকুয়েশনে বসাবো, লিখবা। তাহলে আমি দেখো এই t এর মানটা 2 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি। তো আসলে এখানে সরাসরি বসে দিচ্ছি t এর মান 2 নংয়ে বসিয়ে পাই। আচ্ছা, y = u sin alpha, into t এর জায়গায় কত বসাবো? x / u cos alpha। এই যে ঠিক আছে, এই যে u sin alpha t, তাহলে t এর জায়গায় কত বসে x / u cos alpha, minus half g t স্কয়ার। তাহলে t এর জায়গায় হচ্ছে x / u cos alpha না, তারপর এর উপর স্কয়ার করব, তাহলে এখানে হবে s স্কয়ার আর নিচে হবে u স্কয়ার cos স্কয়ার আলফা। এটা কি বুঝতে পারছিস? জাস্ট তুমি এই t এর মানটা এখানে বসে দিছো। এবার দেখো তো কি দাঁড়ায়, y = বলো এখানে একটু বুঝতে হবে, u আর u কি যায় কাটা যায়, sin alpha বাই cos alpha কে কি tan alpha লাগা যায় না, তাহলে x tan alpha লিখতে পারি। আমার কথা আসলে বুঝতে পারছো? হ্যাঁ, এই দেখো আবার বুঝাচ্ছি, u আর u কি যায় কাটা যায়, তাহলে sin alpha বাই cos alpha মানে কি tan alpha, তাহলে x * tan alpha। আবার দেখো এখানে কি আছে, minus half g s স্কয়ার নিচে u স্কয়ার cos স্কয়ার আলফা। এই সূত্রটা মনে রাখবা, এই সূত্র দিয়ে আমরা সামনে ম্যাথ করব, ঠিক আছে? এটা কখন ইউজ করব? আমাকে যদি আণবিক দূরত্বের সাপেক্ষে উল্লম্ব দূরত্ব নির্ণয় করতে বলে, আণবিক দূরত্বের সাপেক্ষে কি বলে উল্লম্ব দূরত্ব নির্ণয় করতে বলে, তখন আমি এই ফর্মুলা দিয়ে করব। তখন আমাকে x এর মান দেওয়া থাকবে, কত বেগে নিক্ষেপ করছি সেটা দেওয়া থাকবে, কত করে নিক্ষেপ করছি সেটা দেওয়া থাকবে, u x আলফা দেওয়া থাকবে। তো দেখো u x আলফা সবগুলো মান বসেই আমি কি y এর মান পাবো না? অবশ্যই পাবো। এটা কিরকম হতে পারে দাও তোমাকে বলবো, এরকম ম্যাথগুলো ফিজিক্স আসে দেখবে এরকম, যে তোমাকে আমি বলি, মনে করো তোমাকে বললো একটা গোলপোস্টে 12 মিটার সামনে থেকে একটা ফুটবলকে এত কোণে এত ডিগ্রি নিক্ষেপ করে, গোল বাড়ির উচ্চতা মনে দেওয়া আছে মনে করো 8 মিটার, কত মিটার? 8 মিটার। তাও তোমাকে বলবে গোল হবে কিনা, তখন তুমি এই 12 মিটার দূরত্বের জন্য উল্লম্ব দূরত্বের মানটা বের করবে। যদি উল্লম্ব দূরত্বের মান বারের উচ্চতার চেয়ে কি হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন কি গোল হবে না, অর্থাৎ x এর সাপেক্ষে তখন y এর মান বের করবে। বুঝতেছো? তাহলে তোমাকে একটা আণবিক দূরত্বের সাপেক্ষে যদি উল্লম্ব দূরত্ব বের করতে বলে তখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে? y = x tan alpha minus half g s স্কয়ার / u স্কয়ার cos স্কয়ার আলফা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে সবচেয়ে বেশি সেটা হচ্ছে, এটা পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন তুমি দেখবা, দেখাও যে প্রাসের গতিপথ একটা পরাবৃত্তের সমীকরণ, অথবা এরকম বলে দেখাও যে প্রাসের গতিপথ একটি প্যারাবোলা। এই টাইপের প্রশ্ন কিন্তু সৃজনশীলেও আসে, ইভেন তোমার কি বলে তোমার ওই যে আগে আসছিল যখন জি সৃজনশীল ছিল না। তো এই টাইপের ম্যাথগুলো কিভাবে সলভ করে দেখো, তুমি তোমাকে দেখাও যে
প্রাসের গতিপথ, দেখো যে প্রাসের গতিপথ একটা পরাবৃত্ত বা প্রাসের গতিপথ একটা প্যারাবোলা প্রমাণ করো। কিভাবে করবে? তুমি ওই যে নির্দিষ্ট সময় পর তুমি তার আনুভূমিক দূরত্ব বের করবা, তার উলম্ব দূরত্ব বের করবা, করে এখান থেকে টি এর মানটা বসিয়ে তুমি এই ওয়াই এর সমীকরণে বসাবা। টি এর মানটা বসানোর পর এই ধরনের একটা ইকুয়েশন আসবে না, আসার পর এখানে তুমি চলকগুলো বাদ দিয়ে বাকিগুলোকে কনস্ট্যান্ট চিন্তা করবা। বাকিগুলোকে কি চিন্তা করবা? কনস্ট্যান্ট। কি কি কনস্ট্যান্ট চিন্তা করবে? এখানে x হচ্ছে চলক, তাহলে কনস্ট্যান্ট কে tan আলফা, তাহলে লিখবা মনে করি এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে আমি ধরি a ধরি, তাহলে a ইকুয়াল tan আলফা। তাহলে চলকগুলো বাদ দিয়ে x y বাদ দিয়ে বাকিগুলোকে তুমি কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করবা। তাহলে এখানে tan আলফাকে আমি ধরে নিছি কি a। এরপর দেখো ভাইয়া এখানে একটা কনস্ট্যান্ট কি আছে, তুমি কি খেয়াল করছো? এখানে একটা কনস্ট্যান্ট ভাই এখানে আছে, দেখো এই যে s স্কয়ার বাদ দিয়ে মাইনাস হাফ g ডিভাইডেড বাই u স্কয়ার cos স্কয়ার আলফা। এই পুরোটা দেখো তো, এই পুরোটা কি কনস্ট্যান্ট না? s স্কয়ারটা বাদ দিয়ে তাহলে পুরোটাকে তুমি আরেকটা দ্বারা প্রকাশ করো, b দ্বারা। তাহলে b ইকুয়াল মাইনাস হাফ g উপর লিখি মাইনাস হাফ g u স্কয়ার cos স্কয়ার আলফা। ওকে, tan আলফাকে a ধরে নিবা, আর s স্কয়ার বাদ দিয়ে বাকি যে পুরো কনস্ট্যান্ট থাকে না, সেই পুরোটাকে কি ধরে নিবা, b। তো এখন দেখো সমীকরণটা কি দাঁড়ায়? y ইকুয়াল আমি এখানে লিখি y ইকুয়াল x tan আলফাকে তুমি a ধরে নিছো না, তাহলে এখানে কি থাকবে? x। আচ্ছা বলো মাইনাস হাফ g u স্কয়ার cos স্কয়ার আলফা। এই পুরোটাকে তুমি কি ধরে নিছো? b। তাহলে এখানে পুরো থাকবে প্লাস b s স্কয়ার। এই যে বুঝতে পারছো? s স্কয়ার বাদ দিয়ে মাইনাস হাফ g u স্কয়ার cos স্কয়ার আলফা। এই পুরোটাকে কি ধরে নিছো? মাইনাস, এই পুরোটাকে ধরে নিছো b, এইজন্য এখানে প্লাস b s স্কয়ার বসছে। এখন দেখো তো ভাইয়া এটা কিন্তু একটা এটা একটা কিন্তু কিসের উপর সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। ইহা একটি পরাবৃত্তের সমীকরণ। ইহা একটি পরাবৃত্তের সমীকরণ, এটা কিন্তু আমাদেরকে দেখাতে বলছিল। তাহলে দেখাও যায় প্রাসের গতিপথ একটা কি পরাবৃত্ত বা প্যারাবোলা। সো তুমি এই রকম করে সলভ করবে। প্রথমে তুমি নির্দিষ্ট সময় পর আনুভূমিক দূরত্ব উলম্ব দূরত্ব বের করবা, এই দুটো ইকুয়েশন নিয়ে একটা সমীকরণ তৈরি করবা। দেন এখান থেকে x s স্কয়ার এই চলকগুলো বাদ দিয়ে বাকিগুলোকে কনস্ট্যান্ট চিন্তা করে এই পুরো কনস্ট্যান্টটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করবে, তারপর তোমার সমীকরণটা হয়ে যাবে। বুঝতে পারছি? আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার। তো এই হচ্ছে সবগুলো টাইপ 1 এর। ওকে, আসো আমরা টাইপ 1 এর আরেকটা নতুন জিনিস শিখবো। এটা দেখো। ওকে, তো আমরা এগুলো মুছলাম। এগুলো মুছে দিচ্ছি। এই চিত্রটাকে এবার এদিকে শিফট করা হবে। তারপর লাল ভিতরটা মুছে চেষ্টা করতেছি। লাল ভিতরটা থাকবে, হ্যাঁ এটা একটু খেয়াল করবো। লাল ভিতরটা রাখলাম, ঠিক আছে? এবার আসো এখানে এখন আমরা যে জিনিসগুলো বের করবো, প্রথম একটা সেটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা বের করতে বলা হয়। সর্বোচ্চ উচ্চতা এটাকে আমরা প্রকাশ করি h max দ্বারা। এগুলো আমরা মুখস্থ করবো না, বলো এর আগে আমরা উলম্ব গতিকে দেখো সর্বোচ্চ উচ্চতা কোন আগে তোমাদের দেখে এই যে সর্বোচ্চ উচ্চতা, এটা এর চেয়ে কি বেশি উপর উঠতে পারে না, এটাই তার জন্য ম্যাক্সিমাম উচ্চতা, এটাই তার জন্য ম্যাক্সিমাম উচ্চতা। তাহলে এই উচ্চতাকে আমি ধরে নিচ্ছি h max। এই সর্বোচ্চ উচ্চতাটা কিভাবে বের করবো? দেখো প্রথমে তুমি একটু চিন্তা করে দেখো তো, আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে সূত্রটা কি ছিল বলো তো? একমাত্রিক গতির ক্ষেত্রে সূত্রটা কি ছিল? h max ইকুয়াল u স্কয়ার ডিভাইড বাই 2g। আমরা কি শিখি নাই এটা, যে সর্বোচ্চ উচ্চতা যদি আমরা উলম্বভাবে শুধু খাড়া উলম্বভাবে নিক্ষেপ করতাম,
তখন এটার ফর্মুলা কি ছিল ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। আশা করি জানো। এবার বলো এই যে উলম্ব বরাবর এই যে এই দূরত্বটা অতিক্রম করার জন্য কোন ব্যাগটা দেয়, বলো এই সর্বোচ্চ উচ্চতায় ওটার জন্য কোন ব্যাগটা দেয়, ইউ সাইন আলফা। আগে যখন তুমি খাড়া উপর দিকে নিক্ষেপ করছো পুরোটাই ছিল ইউ, এখন তুমি যখন এটাকে অ্যাঙ্গেল করে এভাবে নিক্ষেপ করতেছো তখন উলম্ব বরাবর ব্যাগ কত ইউ না, উলম্ব বরাবর ব্যাগ হচ্ছে ইউ সাইন আলফা। সো আগে যেখানে তুমি ইউ বসাইছো এখন জাস্ট এখানে ইউ সাইন আলফা বসাই দিবা, এইটুকু পার্থক্য। ঠিক আছে, তাহলে আগে আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্র দেখছিলাম ইউ স্কয়ার ডিভাইড বাই 2g, তখন আমার খাড়া উপর দিকে নিক্ষেপ করানি পুরোটাই ব্যাগ উলম্ব বরাবর ছিল। বাট এখন কি পুরোটা ব্যাগ উলম্ব বরাবর, এখন তো খাড়া নিক্ষেপ করি না, আমি তো অ্যাঙ্গেল করে নিক্ষেপ করছি। তাহলে এখন উপরের দিকে সর্বোচ্চ উচ্চতা ওটার জন্য উলম্ব বরাবর ব্যাগ দেয়। এখন বলো তো খাড়া উপরের দিকে কোন ব্যাগটা কাজ করে, ইউ নাকি ইউ সাইন আলফা? ইউ সাইন আলফা। তো আগে যেখানে ইউ বসাইছো সেখানে এখন ইউ সাইন আলফা বসাই। আচ্ছা দেখো আমি লিখতে পারি এইচ ম্যাক্স ইকুয়াল ইউ, এখানে বসে ইউ সাইন আলফা হোল স্কয়ার ডিভাইডেড বাই 2g। এখান থেকে সুন্দর করে লেখা যায় এইচ ম্যাক্স ইকুয়াল দেখো ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এগুলো মনে রাখবো কেমন, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বের করার ফর্মুলা। ঠিক আছে, এটা মাথায় রাখবা, সর্বোচ্চ উচ্চতা বের করার ফর্মুলা। এখন আসো আমরা একটা জিনিস শুধু উত্তানকাল মানে সর্বোচ্চ উচ্চতা ওটার সময়, সর্বোচ্চ উচ্চতায় ওটার সময়, এটাকে সংক্ষেপে বলা হয় কি বলা, উত্তানকাল। কি বলা হয়, উত্তানকাল। স্মল টি দ্বারা দেখো যখন বা খাড়া উপর দিক নিক্ষেপ করতাম তখন টি এর মানটা বের করতে পারতো। আমরা টি এর মানটাকে এটা দিয়ে বের করতাম না, টি ইকুয়াল ইউ ডিভাইড বাই কত জি, এটা দিয়ে, তাই না? এখন বলো সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবা উপরের দিকে উঠার জন্য কোন ব্যাগটা দিয়ে, যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করতো তখন ইউ। এখন তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো না, একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করছো, তখন উপরের দিকে খাড়া উপরের দিকে কেমন ইউ কাজ করে, ইউ সাইন আলফা। সো এখন জাস্ট তুমি কি করবা, এই ইউ জায়গায় ইউ সাইন আলফা বসিয়ে দিবা, ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। সো তুমি এই সূত্রগুলো মুখস্থ রাখে, এগুলো মুখস্থ রাখা কোনো ব্যাপার হবে না ভাইয়া, বুঝতে পারছো? সিম্পল অঙ্ক। ওকে, তারপর আমরা এখন শিখব হচ্ছে ভ্রমণকাল। এটা অনেকগুলো নাম আছে বুঝছো, ভ্রমণকাল, বিচরণকাল, উড্ডয়নকাল। হ্যাঁ, আমরা ভ্রমণকাল লিখলাম, ভ্রমণকাল বা বিচরণ কাল প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা। ঠিক আছে, আচ্ছা তো তোমরা যারা পড়ছো ভ্রমণকাল, বিচরণকাল, এগুলো কি একটা প্রাসকাল যখন এখান থেকে নিক্ষেপ করবো, এখান থেকে নিক্ষেপ করে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পুনরায় কোথায় ভূমিতে ফিরে আসছে, অর্থাৎ এই পুরোটা পথ অতিক্রম করতে তার যে সময় লাগে সেটাকে বলা হয় বিচরণকাল বা উড্ডয়নকাল বা ভ্রমণকাল। বুঝে গেছে? তাহলে একটা প্রাসকে আমি একটা জায়গা থেকে নিক্ষেপ করলে সে সর্বোচ্চ উপরে উঠে আবার ভূমিতে ফিরে আসতে টোটাল যে সময়টা লাগবে এই টাইমটাকে বলা হয় ভ্রমণকাল বা বিচরণকাল। এখন আসো আমরা যখন খাড়া উপরে নিক্ষেপ করতো না তখন বিচরণকাল বের করার ফর্মুলা কি শিখছিলাম, মনে আছে? ক্যাপিটাল টি ইকুয়াল 2u বাই জি, এটা ছিল মনে আছে? আশা করি খাড়া যখন উপরে নিক্ষেপ করতাম তখন ভ্রমণকাল বের করার ফর্মুলা কি ছিল, টি ইকুয়াল 2u ডিভাইড বাই জি। এখন বলো তুমি যখন খারাপ উপরের দিকে নিক্ষেপ করো না, অ্যাঙ্গেল করে নিক্ষেপ করছো, এখন কি উপরের দিকে ইউ কাজ করে নাকি ইউ সাইন আলফা? তো আগে যেখানে ইউ বসাইছো সেখানে এখন জাস্ট ইউ সাইন আলফা বসাই দিবা, পার্থক্য এইটুকু। ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ উচ্চতা বা ভ্রমণকাল বের করার ফর্মুলা কি, ক্যাপিটাল টি ইকুয়াল 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। তো ভাই এগুলো মুখস্থ রাখার দরকার নেই, এই যে এটা শিখছো। ঠিক আছে, তাহলে বুঝে গেছে? তাহলে কি বলছে, ভ্রমণকাল মানে হচ্ছে কি যখন একটা বস্তুকে তুমি একটা জায়গা থেকে নিক্ষেপ করো সে সর্বোচ্চ উচ্চতা উঠে যখন আবার ভূমিতে কি আসে, ফিরে আসে, এই যে পুরোটা পথ অতিক্রম করতে তার যে সময়টা লাগে সেটাকে আমরা কি বলি, বিচরণকাল বা ভ্রমণকাল। সো নিক্ষিপ্ত বস্তু খারাপ দিকে যখন নিক্ষেপ করতা তখন ভ্রমণকাল বের করার ফর্মুলা কি ছিল, ক্যাপিটাল টি ইকুয়াল 2u ডিভাইড বাই জি, অর্থাৎ তখন খাড়া উপরের দিকে কাজ করতে হচ্ছে ইউ। বাট এখন বলো খাড়া উপরের দিকে, এখন তো আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি না, অ্যাঙ্গেল করে নিক্ষেপ করছি, এখন খাড়া উপরের দিকে কোন ব্যাগটা কাজ করে, এখন খাড়া উপরের দিকে কাজ করে ইউ সাইন আলফা। তো এখন এই জন্য ইউ না বসে আমি এখন ইউ সাইন আলফা বসেছি, এইটুকু পার্থক্য। এটা বুঝতে পারছো? বলো সহজ না?
তো জিনিসগুলো তুমি কখনো মুখস্থ রাখতে হবে না, তুমি এগুলো ইজিলি পারবে। এখন আসো আমরা এখন যে জিনিসটা শিখবো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। এখন আমরা শিখবো হচ্ছে আনুভূমিক পাল্লা। দেখো আনুভূমিক পাল্লা, অবশ্যই তোমরা এই সূত্রগুলো মুখস্থ রাখবে, এই সূত্রগুলো মুখস্থ রাখবে। কেমন? এখন আমরা কি শিখতেছি? এখন আমরা শিখতেছি আনুভূমিক পাল্লা। ওকে, আনুভূমিক পাল্লাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল হাতের আর দ্বারা। এখন কোনটা আনুভূমিক পাল্লা সেটা তোমাকে একটু ক্লিয়ার করে দিই। দেখো একটু দেখো আনুভূমিক পাল্লা কোনটা বুঝো ভাইয়া। একটা প্রাসকে বা একটা প্রজেক্টাইলকে তুমি যে পয়েন্ট থেকে নিক্ষেপ করো এটাকে বলে প্রক্ষেপণ বিন্দু, নিক্ষেপ বিন্দু। আমি যে পয়েন্ট থেকে নিক্ষেপ করব ওই পয়েন্ট থেকে সে ভূমি বরাবর যতটুকু দূরত্ব গিয়ে পড়বে। দেখো এখান থেকে নিক্ষেপ করছে না, এখান থেকে দেখো সে এইভাবে করে গিয়ে এই জায়গায় পড়ছে। তাহলে একটা প্রাসকে আমি যে পয়েন্ট থেকে নিক্ষেপ করব ওই পয়েন্ট থেকে ভূমি বরাবর যতটুকু দূরত্ব গিয়ে পড়বে, অর্থাৎ ভূমি বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্বটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। বুঝতে পারছি? তাহলে একটা প্রাসকে যে পয়েন্ট থেকে নিক্ষেপ করা হয় সেই পয়েন্ট থেকে সে যত দূরে গিয়ে পড়ে, সেই পয়েন্ট থেকে যত দূরত্বে গিয়ে পড়ে, এই টোটাল দূরত্বটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। আমি দেখো এই যে এখান থেকে বলতে পারি এই পুরোটা পথ, এই পুরোটা পথ ভাই আনুভূমিক পাল্লা। আমরা কি খেয়াল করছি? আনুভূমিক পাল্লা মানে কি হচ্ছে ভাই? আনুভূমিক বরাবর দূরত্ব, এক কথায়। তাহলে আনুভূমিক পাল্লা মানে আনুভূমিক দূরত্ব। এখন বলো তো ভাইয়া সে আনুভূমিক বরাবর কি বেগে চলে? ভাইয়া আনুভূমিক বরাবর চলে সমবেগে, আনুভূমিক বরাবর চলে সমবেগে। তাহলে ভাই সমবেগের সূত্র যেন কি ছিল? সমবেগের সূত্র ছিল, আচ্ছা এটা মুছে গেছে কেন? আচ্ছা এদিকে এটা মুছে গেছে। তাহলে এখন বলো আনুভূমিক পাল্লা এই যে এটা আর, ওকে? তাহলে বলো আনুভূমিক বরাবর সে কি বেগে চলে? সমবেগে। তাহলে সমবেগ বের করার সূত্র কি? সমবেগে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা কি ছিল? S = v। এখন আসো ভালো করে বুঝো, বলো এই এখন আসো একটা একটা বলি, সেটা হচ্ছে বলো তাহলে আনুভূমিক পাল্লা। তাহলে বলো এখান থেকে সে এতটুকু করতেছে, তাহলে এইখানে আনুভূমিক দূরত্ব s এর মান কত? r। ওকে, r বসাই দিলাম ইকুয়াল, বলো ভাইয়া আনুভূমিক দূরত্বের জন্য আনুভূমিক বেগটাই, তাই না? এখন বলো x অক্ষ বরাবর আনুভূমিক বেগ কত? পরিবর্তন তো হয় না, t সময় আগেও যা t সময় পরেও যা। তাহলে আনুভূমিক বেগ কত সেটা বলো u cos আলফা। তাহলে এই v এর জায়গায় আমি u cos আলফা বসাইলাম। এখন বলো এই t মানে কি? এই t মানে বুঝছো তো ভাইয়া, এই t মানে সে এই জায়গা থেকে এই দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ এই পুরো পথ অতিক্রম করতে যে সময় লাগে সেই সময় তো এখানে t, তাই না? এখন আমাকে বলতে পারো ভাইয়া এই যে এইখান থেকে সে এত দূর গিয়ে পড়তে তার সময়টা কত? তার সময়টা ভাইয়া ভ্রমণকালের সময় সমান। কেন? দেখো তো সে যখন এখান থেকে এরকম সম্পূর্ণ পথ ঘুরে এসে এখানে পড়তেছে, এই যে পুরোটা পথ অতিক্রম করতে তার যে সময় লাগে সেটাকে আমরা কি ভ্রমণকাল বলছি না? এখন বলো সে এই যে পুরো পথ অতিক্রম করে এই জায়গায় আসতে যে সময় লাগে ওই একই সময়ে সে এতটুকু দূরত্ব অতিক্রম করতেছে না, তাই না? তার মানে x অক্ষ বরাবর এখান থেকে এই জায়গায় গিয়ে পড়তে তার যে সময় লাগে সেই সময়টা হচ্ছে তার ভ্রমণকালের সমান। অর্থাৎ দেখো যে সময় সে এখান থেকে নিক্ষেপ করছে, এরকম গিয়ে সে এইখানে পড়ছে, এটা কি তার ভ্রমণকাল। কারণ ওই সময় সে দেখো এই পথটা অতিক্রম করে ফেলছে। এখানে তাহলে ক্যাপিটাল স্মল টি মানে হচ্ছে ভ্রমণকাল। সো ভ্রমণকালটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ক্যাপিটাল টি দ্বারা। ক্লিয়ার? তাহলে r = u cos আলফা। মুখস্থ করবো না, প্রত্যেকটা জিনিস তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই টি মানে কি? ভ্রমণকাল। ভ্রমণকালে একটু আগে বের করছো, কথা বলো তো 2u sin আলফা ডিভাইডেড বাই জি। ক্যাপিটাল টি এর জায়গায় জাস্ট মানটা বসাইছি। এখন আসলে একটু সুন্দর করে লেখা যায়, সুন্দর করে লেখা। কেমন? ইউ আর ইউ গুণ করলে কত হবে? ইউ স্কয়ার, তারপর 2 sin আলফা ইনটু cos আলফা ডিভাইডেড বাই জি। ঠিক আছে? এই জায়গায় পাবো। আচ্ছা না এখানে না, এবার পাবো r ইকুয়াল, আসলে একটু বুঝতে পারছো, হ্যাঁ? ইউ ইউ গুণ করলে ইউ স্কয়ার 2 sin আলফা cos আলফা। আমরা সবাই জানি 2 sin আলফা cos আলফা, এটা মানে কি ভাই? sin 2 আলফা। তাহলে ইউ স্কয়ার এখানে লেখা যাবে sin 2 আলফা ডিভাইডেড বাই এই হচ্ছে সর্বোচ্চ এই যে আনুভূমিক পাল্লা বের করার সূত্র পাইছি। তাহলে আনুভূমিক পাল্লা আর এর মান কত পাইছো? ইউ স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই জি। ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে ভাইয়া।
সর্বাধিক উচ্চতা বের করার সূত্র, এগুলো দিয়ে সরাসরি এমসিকিউতে সূত্র মানতে আসবে, সরাসরি সূত্রগুলো মনে রাখবেন। তাহলে আর সর্বোচ্চ উচ্চতা বের করার ফর্মুলা কি? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2g। ওকে, আর বিচলনকার ফর্মুলা কি? 2u সাইন আলফা বাই g। এটা মনে রাখবা। আণবিক পাল্লা আর এর মান, আণবিক পাল্লা বের করার ফর্মুলা কি? ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই g। সাইন 2 আলফা কে ভেঙে আবার চাইলে 2 সাইন আলফা ইনটু cos আলফা লিখতে পারো। ঠিক আছে, একই কথা মনে থাকবে। তাহলে তিনটা সূত্র, এইচ ম্যাক্স সূত্র কি? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2g। ভ্রমণকালের ফর্মুলা কি? 2u সাইন আলফা ডিভাইড বাই g। আর এর ফর্মুলা কি? ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই g। আচ্ছা, এটুকু আশা করি ক্লিয়ার। এখন আসো আরেকটা জিনিস পড়া, সেটা হচ্ছে এটা দেখো যে সর্বাধিক আনুভূমিক পাল্লা। সর্বাধিক আণবিক পাল্লা এটা আমরা বের করতে চাচ্ছি। এটাকে আমি আর ম্যাক্স দিয়ে লিখলাম, আর ম্যাক্স সর্বাধিক আণবিক পাল্লা। ওকে, আচ্ছা তাহলে সর্বাধিক আণবিক পাল্লা কখন হয়? আগে তুমি সমীকরণটা একটু দেখো ভাই। আণবিক পাল্লা বের কখন রাখছিল? আর ইকুয়াল দেখো ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তাহলে ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। এখন আসো আমরা এখানে চিত্রটা যদি আঁকি, তাহলে এই হচ্ছে আমার, ঠিক আছে। তো আমি একটা ব্রাশকে অনেকভাবে নিক্ষেপ করতে পারি। দেখো একটা নির্দিষ্ট বড় কোণ করে অ্যাঙ্গেল করলে দেখো তো এরকম আমি অনেকগুলো পথ দেখাচ্ছি, বুঝো একটু, দেখো বুঝো জিনিসটা। ধরো একটা বস্তুকে তুমি যদি এভাবে নিক্ষেপ করো, সে দেখো একটা নির্দিষ্ট কোণ করে এইখানে গিয়ে পড়ছে, ঠিক আছে। আবার যদি এরকম নিক্ষেপ করো, এভাবে নিক্ষেপ করো, তাহলে দেখো এবার দেখো এখানে নিক্ষেপ করছে, এখানে পড়ছে, তাই না? তাহলে এক একটা কোণ নিক্ষেপ করতেছো, ঠিক আছে। তাহলে এখন দেখো যখন তুমি ভাইয়া যখন এই কোণে নিক্ষেপ করতেছো তখন একটা উচ্চতা, যখন এই কোণে নিক্ষেপ করতেছো তখন দেখো আরেকটু দূরে গিয়ে পড়ছে। এবার মনে করো আমি যদি এটা আরেকটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করি, সেটার জন্য দেখো এইটা গিয়ে এই জায়গায় পড়ছে। তাহলে ভাই এটা কি তার সর্বোচ্চ? এভাবে করে গিয়ে এখানে গিয়ে এখানে পড়ে আসছে, তাই বলো এটা কি তার জন্য? দেখো তো এই পাল্লাটা দেখো সর্বোচ্চ, আণবিক পাল্লাটা সর্বোচ্চ ছিল, আর ম্যাক্স এটাই আর ম্যাক্স সর্বোচ্চ। তার মানে ভাইয়া তুমি যে কোনো কোণে নিক্ষেপ করলে সেটা কিন্তু এক একটা সময় এক একটা আণবিক পাল্লা যোগ হয়। যেমন দেখো এখানে আণবিক পাল্লা কম, তারপর এখানে একটু আণবিক পাল্লা বেশি, তারপর এই কালার যেটা লিখছিস তার আণবিক পাল্লা সবচেয়ে বেশি। তার মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল নিক্ষেপ করলে সে কিন্তু দূরে গিয়ে পড়বে। অনেক সময় দেখো না ক্রিকেটাররা যখন 6 মারে, যখন বলটা অনেক বেশি উপরে উঠে তখন কিন্তু তেমন একটা দূরত্ব অতিক্রম করতে পারে না। বাট এমন কিছু 6 দেখবা যেমন দেখবা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ব্যাট চালালে অনেক দূরে গিয়ে কিন্তু পড়ে, তাই না? তো সেই অ্যাঙ্গেলটা কত সেটা হচ্ছে তুমি এখানে দেখো। তোমার ভাইয়া এটার দিকে ফোকাস করো, সেটা হচ্ছে তোমার আর এর মানটাকে ম্যাক্সিমাম করতে হবে। এখন বলো আর এর সাথে সাইন আলফার সম্পর্ক কি ভাই সমানুপাতিক না? এই দুটোকে কনস্ট্যান্ট চিন্তা করলে তাহলে সাইন আলফার মানটা যদি ম্যাক্সিমাম হয় আর এর মানটাও ম্যাক্সিমাম হবে। এখন আমাকে বলতে পারো ভাইয়া সাইন কত ডিগ্রি মান ম্যাক্সিমাম এবং সেই মানটা কত? সাইন 90 ডিগ্রি হলে তার মানটা ম্যাক্সিমাম হয় এবং সেই ম্যাক্সিমাম মান হচ্ছে 1। তার মানে তোমার সাইনের পর তুমি যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করতে পারো তাহলে সেক্ষেত্রে সাইনের মানটা বৃহত্তম হবে, আর সাইনের মান বৃহত্তম হলে আলফার মানটাও বৃহত্তম হবে। এখন বলো তার মানে সাইনের পর আমাকে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বসাতে হবে। এখন দেখো তাহলে আলফার মান 90 ডিগ্রি কিন্তু হবে না, কারণ 2 × 90 ডিগ্রি হলে 180 হয়ে যাচ্ছে। তাহলে এমন একটা আলফার মান বসাও যাতে এই পুরো গুণফলটা 90 ডিগ্রি চলে আসে। তাহলে সেক্ষেত্রে আলফার মানটা দাঁড়ায় হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে ভাই এটা জেনে রাখো, তুমি যদি কোনো একটা ব্রাশকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, এটা ভাই সুন্দর করে কথা লিখে রাখো, কোনো একটা ব্রাশকে তুমি যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো তাহলে সেই ক্ষেত্রে সে সর্বাধিক আনুভূমিক পাল্লা অর্জন করে। এটা সুন্দর করে নোট দিয়ে লিখে রাখো। কোন একটা ব্রাশকে যদি ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে তার আনুভূমিক পাল্লাটা সর্বাধিক হবে। সুন্দর করে লিখে রাখো, ঠিক আছে। তাহলে আমরা তাহলে এখানে সমীকরণটা দেখি এবার। আর ম্যাক্স ইকুয়াল, তাহলে এখানে সুন্দর করে আগে লিখো আলফা ইকুয়াল 45 ডিগ্রি হলে আনুভূমিক পাল্লা সর্বাধিক হয়, ঠিক আছে। আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে আণবিক পাল্লা সর্বাধিক হয়। তাহলে আমরা একটা দেখি
তাহলে আর ম্যাক্সিমাম ইকুয়াল ইউ স্কয়ার সাইন 2 ইন্টু 45 ডিগ্রি ডিভাইডেড বাই জি। দেখো আর ম্যাক্সিমাম ইকুয়াল মানে দেখো সাইন 2 আলফা মানে 90 সাইন 90 ইকুয়াল 1 তাহলে কি থাকে, তাহলে এখানে থাকে ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তো এখন এই ম্যাথটা ভালো করে খেয়াল করো। অনেক সময় তোমাকে দেখবা বিভিন্ন ম্যাথে এরকম বলে যে একটা বস্তুকে নিক্ষেপ করা হলে সে সর্বাধিক দূরে গিয়ে পড়ে, তাহলে সর্বাধিক দূরে গিয়ে পড়া মানে কি সর্বাধিক আণবিক পাল্লা অর্জন করছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু আলফার মানটা প্রশ্ন কোথাও বলে দিবে না, তাহলে সেই ক্ষেত্রে ধরে নিবা আলফার মানটা তাহলে কত ডিগ্রি হয়েছে 45 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা মাথায় রাখো, যদি কোনো একটা ম্যাথ এরকম বলে যে একটা বস্তুকে এমন একটা কোণে নিক্ষেপ করে যার কারণে সে সর্বাধিক দূরত্ব গিয়ে পড়ে, মানে সেই সর্বাধিক আণবিক পাল্লা অর্জন করে, তাহলে সেই ক্ষেত্রে তার আলফার মানটা কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। ঠিক আছে, আর সর্বাধিক আণবিক পাল্লা তখন ফর্মুলা কি লিখবা, আর ম্যাক্স ইকুয়াল ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি। এই জিনিসটা মনে রাখবা, কেমন? আচ্ছা, তো এখন আসো আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো দেখো আমরা একটা লিখি। দেখো আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এখানে লিখি আমরা আনুভূমিক পাল্লা, আণবিক পাল্লা না আণবিক পাল্লা, আণবিক পাল্লা মানে হচ্ছে আণবিক পাল্লা আর তো x উলম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটা খেয়াল করো। হ্যাঁ, আমরা এখন যে জিনিসটা শিখতে যাচ্ছি আণবিক পাল্লা আর আণবিক দূরত্ব x এবং উলম্ব দূরত্ব y এর মধ্যে সম্পর্ক। তো এটা একটা সমীকরণ আছে, ঠিক আছে, ওটা কিন্তু প্রমাণ পরীক্ষা আসে, ইভেন এটা দিয়ে কিন্তু তুমি অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবে। সো এই জন্য ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা চলো আমরা একটু দেখি। সো দেখো ভাই, আমরা কিন্তু তোমাদের একটা সমীকরণ তখন প্রতিপাদন করছিলাম, সেটা ছিল ভাইয়া এই যে এই সমীকরণটা। আশা করি এটা তোমাদের কাছে মনে থাকার কথা। এই যে এই সূত্রটা y equal x tan alpha minus half g s square divided by u square cos square alpha। আসো এই জিনিসটা আমরা এখানে লিখি। হ্যাঁ, তাহলে লিখবা আমরা জানি কি লিখবা, এই ম্যাথটা পরীক্ষা আসলে এরকম সমাধান করব। আমরা জানি y equal x tan alpha minus half g s square u square cos square alpha। ঠিক আছে, এটা দিয়ে লিখবো। এবার আসো আমরা এখানে সামহাউ যে কোনো ভাবে আর কাটতে আনতে হবে। এখন আর তুমি কখন আনতে পারবা, যদি এই জিনিসটা তোমার কাছে জানা থাকে যে আর মানে সূত্র কি ছিল, আর ইকুয়াল বলো ইউ স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই কত জি। এখন sin 2 আলফাটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না, ইউ স্কয়ার 2 sin আলফা cos আলফা ডিভাইডেড বাই জি, তাই না? তাহলে এই জিনিসটা অথবা তার মানে আমার যদি আর নিয়ে আসতে হয়, কারণ ইউ স্কয়ার 2 sin আলফা ইনটু cos আলফা ডিভাইডেড বাই জি, এই ফরম্যাটটা বানাবো, এই ফরম্যাটটা বানাবো। হ্যাঁ, এই ফরম্যাটটা যদি বানাইতে পারে তাহলে এটার সমান সরাসরি লিখতে পারবো। আর তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এগুলো মুখস্থ করবে না, এখন আণবিক পাল্লা আর x এবং y এই তিনটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। তারপর আমার যেই হোক আর কে নিয়ে আসতে হবে। সো আর আনার জন্য আমাদের এমন একটা সমীকরণ লাগবে, ইউ স্কয়ার 2 sin আলফা cos আলফা ডিভাইডেড বাই জি, এরকম একটা সমীকরণ আনতে হবে। তাহলে এটা থেকে সরাসরি তখন আমি আর লিখতে পারবো। আসো কিভাবে আছে এখন y ইকুয়াল x tan আলফা এটা থাকবো। এবার খেয়াল করো মাইনাস একটু বুঝো ভাইয়া, এখান থেকে দেখো ভাইয়া আমি s স্কয়ার আছে না, এখানে দেখো 2 আছে, ঠিক আছে। সো এখানে দেখো, এখানে একটু খেয়াল করো ভাইয়া, এই জায়গায় একটু ভালো করে ফোকাস করো। দেখো এখানে s স্কয়ার এই যে জি আছে না, জিটাকে আমি যদি এরকম হরে নিয়ে আসি, এখানে 1/g হয় না,
জিটা লব আছে, সো এখানে যদি তুমি ভাগ আকারে নিচে লিখতে চাও তাহলে 1/g লিখতে হবে, 1/g লিখে ফেললাম। তারপর নিচে জিতে চলে আসছে, উপরে কি লাগবে ইউ স্কয়ার আছে না, আছে আছে। আরেকটা কি লাগবে 2 লাগবে, এই যে দেখো 2 এখানে ছিল অলরেডি হরে, তাহলে 2 কি লাগবে একটা sin আলফা cos আলফা, তাহলে এখানে লিখো sin আলফা ইনটু cos আলফা লিখলাম। তো এটা কেন লিখলাম বলো তো ভাই, কারণ আমার এখানে আণবিক পাল্লা নিয়ে আসতো, আর আণবিক পাল্লা আর জন্য তোমাকে এর কয়েকটা সমীকরণ থাকবে, সো এখান থেকে তুমি সরাসরি তখন হাল লিখতে পারবে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কষ্ট করে সমীকরণটা সাজাইছি। এবার আসো আমরা সমাধান করব। দেখো এখানে কিন্তু ভাইয়া জিটা কিন্তু বাতিল লেখা নাই, যে জি যেটা ছিল সেটা হরে নামাইছে 1/g, ইউ স্কয়ার কিন্তু বাতিল লেখা হয়নি, ছিল 2 কিন্তু লেখা হয়নি, 2টা আছে। এবার আসো বাতি কি লিখছো, এবার আমরা সমাধান করে দেখো। ইনটু ভাইয়া বলো তুমি এখানে বাতি কি sin আলফা লিখে ফেলছো না হরে, এই যে এই জায়গায়, তাহলে এখানে একটা sin আলফা গুণ করে দাও, এই দেখো এখানে একটা sin আলফা গুণ করে দাও, sin আলফা গুণ করে দাও। তাহলে কি হবে, এই sin আলফা কি গেল, কাটা গেল, তাহলে sin আলফাটাও ব্যালেন্স। এখানে cos স্কয়ার আলফা ছিল, মানে cos স্কয়ার আলফা মানে cos আলফা দুইটা ছিল, তুমি তো একটা লিখছো, আরেকটা বাকি আছে না, আরেকটা এখানে লিখে দাও, এই যে cos আলফা। ঠিক আছে, একটু সুন্দর করে সাজাও কোন দিকে ধরে, এই যে এই যে বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। তাহলে এই sin আলফা কাটা গেল, cos আলফা গুণ হয় cos স্কয়ার আলফা, তাহলে এই লাইন আর এই লাইন সেম। ঠিক আছে, এবার কেন এই জিনিসটা করছি দেখো, এখন তুমি বুঝতে পারো y ইকুয়াল x tan আলফা লেখা দাও মাইনাস, এবার বলো s স্কয়ার তো ভাই u স্কয়ার 2 sin আলফা cos আলফা ডিভাইড বাই g, এটা মানে কি sin 2 আলফা, অর্থাৎ এইটার পরিবর্তে সরাসরি কি লিখতে পারবো আর, সো নিচে আমি সরাসরি আর লিখে দিলাম। ওকে, এবার sin আলফা বাই cos আলফা, এটা মানে কি ভাই tan আলফা। ক্লিয়ার, আশা করি এটা বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো। ওকে, এবার আসো এই পুরোটা থেকে আমি ভাই x tan আলফা কমন নেব, পুরোটা থেকে x tan আলফা, সো x tan আলফা তুমি কমন নিয়ে নাও, x tan আলফা কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস x tan আলফা কমন নিলে কেন 1, x tan আলফা কমন নিলে এখানে x পুরো থাকবে, তার মানে x বাই r, এই যে এটাই সেই কাঙ্ক্ষিত সূত্র, এটা দিয়ে আমরা সামনে ম্যাথ করব। ঠিক আছে, তাহলে আণবিক পাল্লা r, আণবিক দূরত্ব x এবং উলম্ব দূরত্ব y এর মধ্যে সম্পর্ক, এটা কিন্তু পরীক্ষা আসে যে প্রমাণ করো যে y x tan আলফা ইনটু 1 মাইনাস x বাই r, সো এটা দিয়ে আমরা ম্যাথ করব। সো সামনে গিয়ে দেখবা যে আণবিক পাল্লা, উলম্ব দূরত্ব, আণবিক দূরত্ব, এই তিনটা জিনিস একসাথে দিয়ে যদি কোনো একটা ম্যাথ করতে দেয়, আবার বলতেছি আণবিক পাল্লা, উলম্ব দূরত্ব, আণবিক দূরত্ব, এই তিনটা জিনিস দিয়ে যদি কোনো ম্যাথ দেয় তখন আমি সরাসরি এই সূত্রটা লিখবো। ঠিক আছে, সরাসরি সূত্রটা কি, y ইকুয়াল x tan আলফা, y ইকুয়াল x tan আলফা ইনটু 1 মাইনাস x বাই r, তাহলে y ইকুয়াল x tan আলফা 1 মাইনাস x বাই r, মনে থাকবে, এটা একটু কাইন্ডলি মনে রাখবে, x tan আলফা ইনটু 1 মাইনাস x বাই r। ঠিক আছে, আচ্ছা চলো এবার একটা তোমাদেরকে মজার জিনিস থাকে, সেটা দেখো, তোমাকে এখানে একটু বুঝে আমি দুইটা চিত্র আঁকবো, হ্যাঁ দুইটা চিত্র আঁকবো, ভালো করে খেয়াল করবে, বুঝতে পারছো, দুইটা চিত্র আঁকতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করবে। দেখাই, আচ্ছা তোমাকে আগে ম্যাথ দিয়ে বুঝাই, সেটা হচ্ছে ভাই আপনি একটা কেসে বললাম কোনো একটা বস্তুকে তো আমি একবার 20 আমি ইনভার্স 1 বেগে নিক্ষেপ করতেছি এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করতেছি, তাহলে সেক্ষেত্রে আমার আণবিক পাল্লার মানটা কত আমরা একটু বের করতে চাই। তারপর আবার আমরা আরেকটা কেসে কি করলাম, আরেকটা কেসে আমরা সেম বেগে নিক্ষেপ করছি, একই বেগে নিক্ষেপ করছি, কিন্তু এবার আণবিকের সাথে কোণ নিক্ষেপ করছি 60 ডিগ্রি কোণে, আমরা সেই ক্ষেত্রে এই আণবিক পাল্লা আর এর মান বের করতে চাচ্ছি। দুইটা ক্ষেত্রে আণবিক পাল্লা আর এর মান বের করা যাক। ঠিক আছে, তো আণবিক পাল্লা বের করার ফর্মুলা কি ছিল, r ইকুয়াল u স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই g। ঠিক আছে, আর এর মান কত, আর এর মান হচ্ছে 20, তারপরে স্কয়ার ইনটু sin, এখানে আলফার মান কত বলো তো, আলফার মান 30 ডিগ্রি, তাহলে 2 ইনটু 30 ডিগ্রি মানে কি 60 ডিগ্রি, ডিভাইড বাই g মান কত 9.8। তো আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি এটার মানটা কত পাওয়া যায়। ঠিক আছে, ক্যালকুলেটর আমরা এখানে মানটা একটু দিই, 20 স্কয়ার ইনটু sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 20 স্কয়ার ইনটু sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। এক্ষেত্রে আর এর মান আসছে তোমার 35.347, তাহলে 347 এটাকে 35 লেখা যায়, এত মিটার। আচ্ছা চলো এই ক্ষেত্রে এবার আণবিক পাল্লার মানটা দেখি, এই ক্ষেত্রে আণবিক পাল্লা দেখি, r ইকুয়াল
20 স্কয়ার sin বলো 60 ডিগ্রি হলে 2 × 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি ডিভাইড বাই 9.8। তাহলে এক্ষেত্রে আর এর মান কত আসে দেখি। এক্ষেত্রে আর এর মান আসে 20 ডিগ্রি ইন্টু sin 120 ডিগ্রি, সো 20 স্কয়ার বাই 9.8। ওকে, এখানেও সেম মান আসছে 35.35 মিটার। ওকে, আচ্ছা তুমি এবার একটা কাজ করবা, সেটা হচ্ছে একই বেগে তুমি বাসায় এই অঙ্কটা করো, এই অঙ্কটা করবা। এবার তুমি একই বেগে নিক্ষেপ করছো 20 ms ইনভার্স 1 বেগে, আলফা ক্ষেত্রে একবার নিক্ষেপ করছো তুমি ধরো 50 ডিগ্রিতে, এই ক্ষেত্রে আর মান বের করবা। এবং তুমি আরেকটা অঙ্ক, এটা একই বেগ, বেগটা কিন্তু সেম রাখতে হবে, এবং এই ক্ষেত্রে আলফা মান করবা 45 ডিগ্রি, এই ক্ষেত্রে আর এর মানটা বের করবা। এবং যদি ভুল না হয় তুমি দেখবা এই দুইটা আর এর মান সেম আসছে, সমান আসছে। এটা কেন হয় দেখো, এবার তোমাকে সুন্দরভাবে জিনিসটা বোঝাই, দেখো ভালো করে বুঝো। তাহলে আমি যদি কোনো একটা বস্তুকে, কোনো একটা প্রাসকে একই বেগে, সত্য হচ্ছে একই বেগে দুইটা ভিন্ন ভিন্ন কোণ, দেখো দুইটা ভিন্ন কোণ, দেখো এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, ভিন্ন কোণ, এটা 50, এটা 40 ডিগ্রি, দুইটা ভিন্ন কোণ। তাহলে কোনো একটি প্রাসকে একই বেগে দুইটা ভিন্ন কোণে যদি নিক্ষেপ করো, এবং সেই ক্ষেত্রে তার যদি দুই ক্ষেত্রে আণবিক পাল্লার মান হয়ে যায়, সমান হয়ে যায়, একই বেগে দুইটি ভিন্ন কোণে কোনো প্রাসকে নিক্ষেপ করলে যদি দুই ক্ষেত্রে আণবিক পাল্লার মান কি আসে, সমান আসে, তখন তুমি সরাসরি বলে দিবা ওই দুইটা ভিন্ন কোণের যোগফল অলওয়েজ 90 ডিগ্রি হবে। দেখো এই কোণটা কত, 30 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, দুইটা যোগ করো দেখবা 90 ডিগ্রি আসতেছে। তুমি এবার দেখো এটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, দুইটা যোগ করো দেখবা 90 ডিগ্রি। তুমি যদি এটা 30 ডিগ্রি নিছো, এটা 70 ডিগ্রি নিছো, দেখবা দুই ক্ষেত্রে আণবিক পাল্লা সেম আসতেছে না। ঠিক আছে, এই জিনিসগুলো এক্সপেরিমেন্টটা তুমি বাসায় করবা। তাহলে এখানে আমি বলতে পারি দুইটি একই বেগে দুইটি ভিন্ন কোণের জন্য, একই বেগে দুইটি ভিন্ন কোণের জন্য যদি একটা নির্দিষ্ট আণবিক পাল্লা পাওয়া যায়, তখন ওই দুইটা কোণের যোগফল অলওয়েজ 90 ডিগ্রি হবে। সুন্দর করে নোট দিয়ে লিখে রাখবে, এটা নোট দিয়ে লিখে রাখবে, সুন্দর করে নোট দিয়ে লিখে রাখবে। এটা আমাদের বিভিন্ন একই বেগে দুইটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত প্রাচীর জন্য একটি নির্দিষ্ট আণবিক পাল্লা পাওয়া গেল। ঠিক আছে, একই বেগে দুটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত প্রাসের জন্য একটি নির্দিষ্ট আণবিক পাল্লা আর পাওয়া গেলে ওই দুইটি ভিন্ন কোণের যোগফল 90 ডিগ্রি হবে। এটা সুন্দর করে লিখে রাখো। একই বেগে দুইটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত প্রাসের জন্য একটি নির্দিষ্ট আণবিক পাল্লা, অর্থাৎ দুই ক্ষেত্রে আণবিক পাল্লা যদি সেম পাও, ওই দুইটা ভিন্ন কোণের যোগফল অলওয়েজ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, এটা সুন্দর করে লিখে রাখো। বাট এই ক্ষেত্রে আণবিক পাল্লা কিন্তু সেম হবে, বাট আণবিক সর্বাধিক উচ্চতা, ভ্রমণকারীগুলো কিন্তু সেম হবে না। ঠিক আছে, তুমি চিত্রটা দেখো। ধরো একটা নির্দিষ্ট কোণ, মনে করো প্রথমে 30 ডিগ্রির জন্য দেখাচ্ছি, 30 ডিগ্রির জন্য মনে করো তুমি এইটা পাইছো, আমি প্রথমে 30 ডিগ্রি মনে করো, 30 ডিগ্রির জন্য এটা ছিল, হ্যাঁ এটা ছিল 30 ডিগ্রির জন্য। ঠিক আছে, এটা ছিল। ওকে, এরপর মনে করো আরেকটা দেখাচ্ছি, সেটা ধরো এই যে দেখো হাত আঁকতেছি তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, তারপর না হতে পারে।
এখন মোটামুটি ঠিক আছে। ওকে, এবার দেখো এই কোণটা হচ্ছে ভাইয়া তোমার 30 ডিগ্রি, তাহলে ওই কোণটা কত? ওই কোণটা হবে তাহলে 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি। তাহলে দুই ক্ষেত্রে আনুভূমিক পাল্লা সেম পাইছো। এখন আমাকে বলবা দুই ক্ষেত্রে কি ভাইয়া ম্যাক্সিমাম উচ্চতা সেম পাওয়া গেছে? না, এটার উচ্চতা আর এটার উচ্চতা কি সেম পাওয়া গেছে? না, দুইটার উচ্চতা সেম হবে না। ঠিক আছে, তাহলে আনুভূমিক পাল্লা সেম বাট সর্বদাই উচ্চতা সেম হবে না। দেখো দেখো এটার যে বর্ণকাল সেই বর্ণকালটাকে T1 ধরতেছি, আর এটার বর্ণকাল সেই বর্ণকালকে ধরে দিচ্ছি T2। লিখেছে ভাইয়া দেখো তুমি চিত্র দিকে দেখো দুইটার আণবিক পাল্লা সেম, দুজনের আণবিক পাল্লা সেম, অর্থাৎ এর আণবিক পাল্লা যা এরও আণবিক পাল্লা তা, দুজনের আণবিক পাল্লা সেম, বাট কি কি সেম না? তাহলে আর সেম কিন্তু কি T1 আর T2 সমান হবে না, তারপর H1 H2 সমান হবে না। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবা। তাহলে এখন আমাকে যদি কোনো একটা মেকানিজম বলে একটা নির্দিষ্ট একই বেগে নিক্ষিপ্ত দুটি প্রাসের জন্য, দুটি ভিন্ন কোণে প্রাসের জন্য একটা নির্দিষ্ট আণবিক পাল্লা পাওয়া যায়, তাহলে সেই দুটা কোণকে আমরা একটা যদি আলফা ডিগ্রি ধরি আরেকটা ধরবো আমরা 90 মাইনাস আলফা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। সেটা আমরা হচ্ছে 90 লিখে রাখতেছিলাম। একই বেগে দুইটি ভিন্ন কোণে নিক্ষিপ্ত রাশির জন্য একটি নির্দিষ্ট আনুভূমিক পাল্লা অর্জন করবে। এটা যদি বলে একই বেগে, শর্ত হচ্ছে একই বেগে দুইটি ভিন্ন কোণে নিক্ষিপ্ত প্রাসের জন্য একটি নির্দিষ্ট আণবিক পাল্লা যদি অর্জন করে, অর্থাৎ একটা নির্দিষ্ট আণবিক পাল্লা পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে দুইটি তাহলে পাওয়া যায় যথাক্রমে কোণ দুইটি আলফা ও 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে যদি এরকম ম্যাথ দেয় একটি বেগে দুটি ভিন্ন কোণে নিক্ষিপ্ত প্রাসের জন্য একটা নির্দিষ্ট আণবিক পাল্লা পাওয়া যায়, সেক্ষেত্রে তুমি একটা কোণটাকে আলফা ধরবা আর একটা কোণ ধরতে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। কেন? কারণ তুমি একটু আগে দেখাইছি দুইটি ভিন্ন কোণে একই বেগে দুইটা ভিন্ন কোণে প্রক্ষিপ্ত প্রাসের জন্য একটা নির্দিষ্ট আণবিক পাল্লা পাওয়া গেলে তাহলে দুইটা কোণের যোগফল ডেফিনেটলি 90 ডিগ্রি হবে। দেখো এক্ষেত্রে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, এক্ষেত্রে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। সো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি করতে হয় একটাকে আলফা ধরলে আরেকটাকে কত ধরতে হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা। আর এই দুটাকে যোগ করতে হবে, যোগ করলে কি দুইটার যোগফল 90 ডিগ্রি হয় না? বুঝতে পারছি? এটা মাথায় রাখবা। সো কোনো ম্যাথে তুমি যদি এই লাইনটা দেখো একই বেগে দুইটা ভিন্ন কোণে প্রক্ষিপ্ত প্রাসের জন্য একটা নির্দিষ্ট আনুভূমিক পাল্লা পাওয়া গেছে, জাস্ট এই লাইনটা বলে দিছে, তখন সেই ক্ষেত্রে তুমি ধরবা শর্ত মতে একটা নির্দিষ্ট কোণ আলফা হলে অপর কোণটি হবে 90 মাইনাস আলফা। ক্লিয়ার? বাট দুইজনের ক্ষেত্রে ব্যাকটা কি হতে হবে? সেম হইতে হবে। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। সো টাইপ 1 আমাদের কমপ্লিট, বা টাইপ 1 এর যত প্রকার কনসেপ্ট ছিল বা প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে এখানে বুঝাই দিয়েছি। চলো এইটুকু যদি বুঝে থাকো এবার আমরা টাইপ 2টা আলোচনা করব। একই জিনিস, তুমি আগে ভূমি থেকে নিক্ষেপ করছো, এটা হচ্ছে নির্দিষ্ট উচ্চতা হতে নির্দিষ্ট কোণে বস্তুকে উপরে নিক্ষেপ করবে। আচ্ছা, তো দেখো ধরো ভাইয়া এই যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভাইয়া ভূমি, এই হচ্ছে ভূমি। ওকে, এই হচ্ছে ভূমি, বা ভূমি থেকে মনে করে একটা চলছে, এই হচ্ছে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা। ঠিক আছে, এই হচ্ছে উচ্চতা। ওকে, এটা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এটা ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা। ঠিক আছে, আচ্ছা এই উচ্চতাটাকে আমি ধরে নিচ্ছি ভাইয়া এইচ। এই উচ্চতাকে কত ধরে নিচ্ছি ভাইয়া? এইচ। ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতা এইচ উচ্চতা। ঠিক আছে, একটা বস্তুকে নিক্ষেপ করা হবে। ঠিক আছে, উপরে এখান থেকে নিক্ষেপ করা হবে, তাহলে এটা হচ্ছে তার আনুভূমিক দিক। ঠিক আছে, এখান থেকে নিক্ষেপ করা হবে। ওকে, নিক্ষেপটা ভালো করে তাহলে একটা নির্দিষ্ট উচ্চতা, দেখো দেখো ভাই, নির্দিষ্ট উচ্চতা হতে বস্তুকে তিনভাবে নিক্ষেপ করতে পারে। দেখো নির্দিষ্ট উচ্চতা বস্তুকে আমি একটা নির্দিষ্ট কোণ উপর দিকে নিক্ষেপ করতে পারি,
নির্দিষ্ট কোণ করে নিচের দিকে নিক্ষেপ করতে পারে, অথবা আণবিকভাবে নিক্ষেপ করতে পারে। তাহলে কয়টা টাইপ হতে পারে? তিনটা। নির্দিষ্ট উচ্চতা হতে কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা যায়, নির্দিষ্ট কোণ হতে কোনো বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করা যায়, নির্দিষ্ট কোণ হতে আণবিকভাবে নিক্ষেপ করা যায়। আমার হাতের দিকে তাকাও, আমি এখানে একটা মানুষ একটা নির্দিষ্ট উচ্চতাকে নিক্ষেপ করতেছি, ধর আমি এইটা হচ্ছে আমার আণবিক অক্ষ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, আবার আণবিক বরাবর নিক্ষেপ করলাম, আবার আণবিকের সাথে কোন করে নিচের দিকে নিক্ষেপ করলাম। তিনভাবে নিক্ষেপ করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথম কেসে যেটা করতেছি, আণবিকের সাথে নির্দিষ্ট কোন করে কোন দিকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, অর্থাৎ এইভাবে নিক্ষেপ করব, এইভাবে, ঠিক আছে? এবার দেখো আমরা এইভাবে করে নিক্ষেপ করতেছি, এইভাবে, ওকে? ঠিক আছে, তাহলে আমরা এই হচ্ছে নিক্ষেপ করা। তাহলে আমরা কত বেগে নিক্ষেপ করছি, কত কোণে, মনে করুন হচ্ছে আলফা কোণে নিক্ষেপ করছি, আলফা কোণে নিক্ষেপ করছি। আলফা কোণটা সবসময় আনুভূমিক অক্ষের সাথে হিসাব করছি। দেখো আমি আলফা কোণটা অলওয়েজ কার সাথে হিসাব করতেছি? আনুভূমিক অক্ষের সাথে, ঠিক আছে? ইউ, তাহলে এবার এইটা কি করবো বলো, এইটা গিয়ে এভাবে করে গিয়ে এই যে এখানে গিয়ে সুন্দর করে এখানে পড়বে, এরকম করে, ঠিক আছে? এই যায়, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা এটার দুইটা অংশ ভাগ করবো। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে চিত্র? আচ্ছা, তাই এটা পুরো বুঝবো না। হ্যাঁ, এই যে এটা একটা ইউটাকে বা এখানে কয়টা অংশ ভাগ করবো? দুইটা। বলো এই দিকের উপাংশটা কত? এই দিকে একটা অংশ থাকবে, আরেকটা অংশ থাকবে উপরে, এই যে উপরে। কেন? কারণ এই দুইটা অংশের যে মূল ভেক্টরটাকে তুমি যখন দুইটা অংশে ভাগ করবা, মূল ভেক্টরটা যাতে উপাংশের ভিতরে সাইডে থাকে, ঠিক আছে? তুমি যদি এটা নিচে দিবা তাহলে কিন্তু বাইরের সাইডে যাবে, তাই না? তাহলে বলো এই দিকের উপাংশ কত হবে? ইউ cos আলফা, আর এই দিকের উপাংশ কত? ইউ sin আলফা, ইউ sin আলফা, ইউ sin আলফা। ক্লিয়ার? এটাকেও আশা করি বুঝতে পারছি। এখন আসো এখানে কি কি প্রশ্ন চাই তোমাকে এবার বলি। এখানে ভাইয়া একটা প্রশ্ন হচ্ছে তোমাকে এই উচ্চতা দেওয়া থাকে, এই উচ্চতাটাকে দেওয়া থাকে, বলো যে এখান থেকে একটা বস্তুকে এত গিয়ে এত করে নিক্ষেপ করলে সে ভূমি থেকে কত দূরে গিয়ে পড়বে। আচ্ছা ভাইয়া এই যে ভূমি, তাহলে ভূমি থেকে প্রকন বিন্দুতে না, তাহলে ভূমি থেকে কত দূরে গিয়ে পড়বে? এই যে দেখো এইটুকু দূরত্বে গিয়ে পড়তেছে না, সেই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি এক্স, এই দূরত্বটা আমি কি ধরেছি? এক্স। এখন আমরা এই এক্স এর মান বের করতেছি ভাইয়া, এটা কি দূরত্ব? আণবিক দূরত্ব, তাই না? তাহলে আণবিক দূরত্ব বের করার সময় আণবিক দূরত্ব বের করবে কি? s ইকুয়াল ভি ডি। বলো এখানে s মানে কি? x। আচ্ছা ভি মানে বলো তো এই যে এক আণবিক বরাবর কোন ভেক্টর? u cos আলফা ইনটু ডি। ডি মানে কি? এই যে দেখো এখন বলো এই যে এই পুরোটা পথ অতিক্রম করতে যে সময় লাগে সেই সময়টা হচ্ছে কত? টি। এখন বলো এই পুরোটা পথ অতিক্রম করতে যে সময় লাগে সেটা আমি কেমনে পাবো বলো তো? সে এখান থেকে যখন নিক্ষেপ করতেছো ভাইয়া, এই নিক্ষেপণ বিন্দু হতে পুরো পথ অতিক্রম করে সে যখন আবার এখানে কি আসে, ফিরে আসে, এই পুরোটা পথ অতিক্রম করতে তার যে সময় লাগে সেই সময়ে তো সে এই সামনের দূরত্ব অতিক্রম করতেছে, এখান থেকে এত দূর গিয়ে পড়তেছে। তাহলে এখান থেকে সর্বোচ্চ উচ্চতা হতে নিচে পড়ার জন্য যে সময়, সেই সময় আর এই সময় দুইটা সেম। এখন বলতে পারো ভাইয়া সে এই নির্দিষ্ট উচ্চতা হতে যখন নিচের দিকে পড়ে ওই সময় তার সরণ কতটুকু হয়? তার সরণটা হবে ভাইয়া ওই বিল্ডিং এর উচ্চতার সমান। কেন না? দেখো এটা তার কি বিন্দু? আদি বিন্দু, এটা তার আদি অবস্থান, এবং দিয়ে দেখো এইখানে গিয়ে সে পড়তেছে, তাহলে এটা তার কি? শেষ অবস্থান। আদি অবস্থান এখানে, আর এটা হচ্ছে তার শেষ অবস্থান। তো আদি অবস্থান এবং শেষ অবস্থান এই দুইটার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা কি সরল না? তাহলে এই পুরোটি সময়ে তার উলম্ব সরণ কত হচ্ছে? h। কারণ এই ক্ষেত্রে h টা কিন্তু কাজ করে কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে? নিচের দিকে। h নিচের দিকে কেন? এটা তার আদি অবস্থান, এটা তার শেষ অবস্থান। তাহলে সরণের দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, অর্থাৎ h এর দিক হচ্ছে নিচের দিকে। অভিকর্ষ ত্বরণের দিক কোন দিকে? নিচের দিকে। এবার নিচের দিকটা তুমি যদি পজিটিভ ধরো তাহলে উপরের দিকে যারা কাজ করবে ওদেরকে ধরতে হবে নেগেটিভ। তাহলে আদি বেগটা কিন্তু আবার উপরের দিকে নাই, আদি বেগটা নিচের দিকে নাই, আদি বেগটা কোন দিকে আছে? উপরের দিকে। তাহলে এর আগে একটা মাইনাস বসাইতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন আসো টি সময়ে উলম্ব, টি সময়ে উলম্ব দূরত্ব বা উলম্ব সরণ, যেটাই বলো না কেন। চলো আমরা এখান থেকে দেখি। বলো ফর্মুলা কি ছিল? s ইকুয়াল ut প্লাস হাফ এ টি স্কয়ার। ভালো করে বুঝো, হ্যাঁ এটাই। এখন বলো ভাইয়া সে যখন এখান থেকে ভাইয়া সে এইখানে উল্টো করে যখন এই জায়গায় পড়ে,
এই জায়গায় পড়ে, ঠিক আছে? তাহলে বলো ওই টি সময় এই যে এখান থেকে যতটুকু করতে তার যে সময় লাগে সেই সময়ে তার সরণটা কত হচ্ছে, এইটুকু সরণ হচ্ছে না, সেই সরণটা কত এইচ, কোন দিকে? নিচের দিকে। তাহলে আমরা নিচের দিকটাকে পজিটিভ করতেছি, তাহলে এস নিচের দিকে হবে এটা পজিটিভ, এস নিচের দিকে, ঠিক আছে? এখন বলো ভাইয়া ওই সময়ে তার উলম্ব সরণ কত হচ্ছে বলতে পারবা? ওই সময় তার সরি ওই ইউ হচ্ছে আদিবেগ, উলম্ব বরাবর আদিবেগ। ভাই বলো উলম্ব বরাবর আদিবেগ কত? ইউ সাইন আলফা। কোন দিকে? উপরের দিকে। তাহলে নিচের দিকটা যেহেতু পজিটিভ ধরছো, উপরের দিকটা কি ধরতে হবে? নেগেটিভ। তাহলে এটার আগে অবশ্যই একটা মাইনাস বসাতে হবে, তাহলে আমাকে ভাইয়া ভুল হয়ে যাবে। কেমন? এটা একটা আমি মাইনাস ইউ সাইন আলফা ইনটু টি। ক্লিয়ার? বলো এ মানে কি? উলম্ব বরাবর অভিকর্ষ ত্বরণ। ভাই অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে বলো তো? নিচের দিকে। এই যে অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? নিচের দিকে। এইচ নিচের দিকে, এটা উপরের দিকে। তাহলে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, নিচের দিকটা তুমি পজিটিভ ধরছো, এখানে প্লাস হাফ জি টি স্কয়ার। এই ঠিক আছে, এই ইকুয়েশন। ঠিক আছে ভাই? এই যে মুখস্থ করব না, মুখস্থ করার দরকার নেই। এই ইকুয়েশন তোমার কি উচ্চতা দেওয়া থাকলে ওই তোমাকে যদি বলে ওই বিল্ডিং এর উচ্চতা হতে সে পড়তে কত সময় লাগবে, এস দেওয়া থাকবে, এখান থেকে টি এর মান বের করবা, ওই পড়তে যে সময় লাগে ওই সময়ে সে কিন্তু আনুভূমিক বরাবর অর্থাৎ তার প্রক্ষেপণ বিন্দু থেকে ভূমি বরাবর x মিটার দূরত্ব অতিক্রম করে। সো তোমাকে যদি বলে সেই ভূমি থেকে কত দূরে বের করবা, অর্থাৎ x এর মান বের করতে, সেই x এর মান বের করবা x = u cos আলফা t। এই টিটা পাবো হচ্ছে এখান থেকে t এর মান বের করবা, সেই t এর মানটা এনে এই জায়গায় তুমি যদি বসায় দাও x এর মান পেয়ে যাবে। এই সংক্রান্ত অনেকগুলো অঙ্ক আছে, তুমি এই দুটো সমীকরণ দিয়ে সমস্ত অঙ্ক সলভ করতে পারবে। বুঝতে পারছি? আশা করি এটা ক্লিয়ার। চলো এবার আরেকটা টাইপ দিই। এবার আমরা এই চিত্রটা এদিকে নিয়ে যাই। আচ্ছা এখানে আচ্ছা একটা নির্দিষ্ট এখানে কি বলছে? এবার নির্দিষ্ট উচ্চতা হতে নির্দিষ্ট কোণে বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করবে। একই ম্যাম, আগে নির্দিষ্ট কোণ করে উপরের দিকে নিক্ষেপ করছো, এখন নিচের দিকে নিক্ষেপ করো। পার্থক্য কি? এই হচ্ছে ভূমি, এই হচ্ছে উচ্চতা। ঠিক আছে, আমি উচ্চতাকে ধরে নিচ্ছি এইচ, এটুকু উচ্চতা ধরে নিচ্ছি এইচ। ওকে, এবার আসলে আণবিক বল হচ্ছে এই হচ্ছে আণবিক। ওকে, এবার তুমি আণবিকের সাথে নির্দিষ্ট কোণ করে কোন দিকে? নিচের দিকে নিক্ষেপ করছো, অর্থাৎ এইভাবে করে নির্দিষ্ট কোণ করে এইভাবে এইদিকে নিক্ষেপ করছো। কেমন? এইভাবে আণবিকের সাথে বসে বুঝে, তাহলে আণবিকের সাথে আমি আলফা ডিগ্রি কোণ করে, তাহলে আণবিকের সাথে আলফা ডিগ্রি কোণ করে তুমি উপরও নিক্ষেপ করতে পারো, নিচেও নিক্ষেপ করতে পারো। এক্ষেত্রে আমরা ইউ আদিবেগে আণবিকের সাথে আলফা ডিগ্রি কোণ করে কোন দিকে নিক্ষেপ করলাম? নিচের দিকে। তাহলে আসলে এটা দুইটা ভাবে নিয়ে যাবে, একটা হচ্ছে এই বরাবর উপাংশ, একটা হচ্ছে এই বরাবর উপাংশ। ঠিক আছে, এই বরাবর উপাংশ কত হবে? ইউ cos আলফা, আর এই বরাবর উপাংশ হবে ইউ sin আলফা, ইউ sin আলফা। ঠিক আছে, আর বস্তুটা দেখো এখান থেকে এইভাবে করে গিয়ে এইভাবে করে গিয়ে সামনে এই জায়গায় গিয়ে পড়ছে, একটা বাঁকা থেকে এখানে গিয়ে এইভাবে করে এইখানে এসে পড়ছে। তাহলে ভূমি বরাবর কত দূর অতিক্রম করছে? x মিটার। তাহলে ভূমি থেকে কত দূরে গিয়ে পড়ছে? x। তাহলে যে সময় x মিটার দূরত্ব অতিক্রম করছে সেই সময় সে বিল্ডিং এর এখান থেকে এই জায়গায় পড়ছে, অর্থাৎ এই ক্ষেত্রে তার এই সময় তার সরণ যদি s হয়, ওই একই সময় তার সরণ কত হচ্ছে? x। এখন আসলে আণবিক দূরত্ব যদি বের করতে চান, আণবিক দূরত্ব বের করার ফর্মুলা কি বলো তো ভাইয়া? s = v t। বলো s মানে কত? x, আর আণবিক বরাবর বেগের উপাংশ কত? u cos আলফা ইনটু t। ঠিক আছে, এখন কষ্ট হচ্ছে টিটা কোত্থেকে পাবো? টিটা কোত্থেকে পাওয়া যাবে ভাইয়া? টিটা কোত্থেকে পাওয়া হচ্ছে যে সময় এসে নিচের দিকে পড়ে ওই একই সময়ে x এটা সামনে আগায়, তার মানে এইটুকু পথ অতিক্রম করতে নিচে নামতে যে সময় লাগে সেই সময় এসে x মিটার পথ অতিক্রম করে। এই সময়টা আমরা উলম্ব দূরত্ব দেখতে পাবো। এখানে একটু খেয়াল করতে হবে, এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ যেটা কাজ করে কোন দিকে? নিচের দিকে। সরণটাও নিচের দিকে, ইউ সাইন আলফা দেখো নিচের দিকে। এবার সবগুলো নিচের দিকে, তাহলে সবার আগে কি বসবে? প্লাস। আর ইউ সাইন আলফা উপরের দিকে ছিল বলে এটাকে মাইনাস বসছে। ঠিক আছে, আসলে এটা আমরা কি ফর্মুলা দিব? s =
ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা সবাই জানো মুখস্থ করো। এস মানে কত, এইচ। ইউ বলো উলম্ব বরাবর আদিবেগ কত, ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা ইনটু টি প্লাস হাফ জি টি স্কয়ার। এখান থেকে তোমার টি এর মান বের করবা, সেই টি এর মানটা ওইখানে গিয়ে বসে দিলে তোমার কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। ঠিক আছে, এবার সবার আগে প্লাস কেন বসেছে দেখো, ইউ সাইন আলফা নিচে, এইচ ও নিচে, জিও নিচে, এই জন্য সবার আগে কি বসছে প্লাস। আশা করি ক্লিয়ার। এবার আসো পরেরটা আমরা দেখি। নির্দিষ্ট উচ্চতা হতে নির্দিষ্ট উচ্চতা কোনো বস্তুকে আণবিকভাবে নিক্ষেপ করলে আসো। দেখো এটা দেখো, এই হচ্ছে ভূমি, এই হচ্ছে ভূমি, ঠিক আছে। এটা হচ্ছে তার আণবিক স্বরূপ, এটা হচ্ছে তার আণবিক, এটা তার আণবিক। ওকে, তাহলে এই উচ্চতা হচ্ছে কত, এইচ। এই উচ্চতা হচ্ছে এইচ। এবার আসো আমি এবার কিভাবে নিক্ষেপ করছি বলো, আনুভূমিক বরাবর, এই আনুভূমিক বরাবর নিক্ষেপ করেছি, আনুভূমিক বরাবর। ভাইয়া বাবা আনুভূমিক বরাবর যদি ইউ বেগে নিক্ষেপ করো, ভাইয়া বলো আনুভূমিকের সাথে সে কি কোনো পণ্য করছে বলো, করে নাই। তাহলে এই হচ্ছে আলফা মান কত ডিগ্রি হবে, আলফা মান ডিগ্রি হবে 0। তাহলে ভাইয়া বলো এবার বলো, সে শুরুতেই পুরোটাই আদিবেগ দিছে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে শুরুতেই উলম্ব বরাবর কোনো কি আদিবেগ আছে না, উলম্ব বরাবর কোনো আদিবেগ নেই। বুঝতে পারছি আমি বলো কেন, কারণ দেখো পুরোটাই আমি যদি শুরুতে আনুভূমিক বরাবর দিই, তাহলে শুরুতেই তো উলম্ব বরাবর কোনো কি নেই, ব্যাগ নেই, আদিবেগ নেই। তাহলে উলম্ব বরাবর আদিবেগ কত হবে 0। কেন, কারণ শুরুতে পুরোটাই ব্যাগ দিছে তুমি আনুভূমিক বরাবর। তাহলে আসো এবার দেখো, এখান থেকে আমার এই বস্তুটা গিয়ে এই রকম করে গিয়ে এই জায়গায় গিয়ে ভূমিতে পতিত হবে। ঠিক আছে, এবার এইটুকু দূরত্ব হচ্ছে কত, এক্স, এবং এইটুকু দূরত্ব হচ্ছে কত, এস। এবার আসো আণবিক দূরত্ব আমি বের করব। আণবিক দূরত্ব সমবেগে চলকের ফর্মুলা কি, s ইকুয়াল v। বলো s মানে x আর v। বলো আণবিক বরাবর শুরুতে আদিবেগ কত, বলো পুরোটা ইউ আমি x অক্ষ বরাবর দিছি, x অক্ষ বরাবর দিছি। এখানে ইউ cos আলফা, দেখো cos আলফা মান কত 0 ডিগ্রি, তো cos আলফা যদি 0 ডিগ্রি cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে ইউ পড়ে থাকে না, তাহলে v এর জায়গায় u ইনটু t দিবা। ঠিক আছে, তাহলে আমি পুরোটাই আদিবেগটা শুরুতে কোন অক্ষ বরাবর দিছি, x অক্ষ বরাবর দিছি। ওকে, এইটা হচ্ছে। এবার আসো এবার উলম্ব দূরত্ব আমরা দেখি। উলম্ব দূরত্ব কত হলো, উলম্ব দূরত্ব তোমার হচ্ছে s ইকুয়াল ut প্লাস হাফ t স্কয়ার। বলো এবার একটা জিনিস তুমি এনশিওর করবে, বলতে পারবা সরলটা কোন দিকে কাজ করে, নিচের দিকে, যে আদি অবস্থান এটা শেষ অবস্থান এটা, তাহলে সরলের দিক নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ জিটা কাজ করে কোন দিকে, নিচের দিকে। তাহলে s এর আগে প্লাস e এর আগে, তাহলে s। বলো ভাইয়া ইউ কত 0, কেন, কারণ তুমি শুরুতে পুরোটা বেগ দিছো x অক্ষ বরাবর, তাহলে শুরুতেই উলম্ব বরাবর আদিবেগ ছিল না, এটা 0 প্লাস হাফ কত জি, জি টি স্কয়ার। ঠিক আছে, দেখো s ইকুয়াল হাফ জি টি স্কয়ার। ঠিক আছে, এখান থেকে তুমি s এর মান দেওয়া থাকলে t এর মান বের করতে পারো, সেই t এর মানটা এখানে বসে দিলে সে আণবিক বরাবর কত দূরে গিয়ে পড়বে সেই x এর মানটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এই টপিকগুলো ভাই তোমাদেরকে 4 ধরনের আমি এখানে কনসেপ্ট পড়াইছি, ব্রাশের 4 ধরনের টাইপ পড়াইছি। এই 4টা টাইপের বেসিকগুলো ভালো করে দেখবা এবং ভালো করে প্রত্যেকটা জিনিস তুমি বুঝে বুঝে লিখবা, খাতায় নোট করবা। তারপর আমরা পরবর্তী লেকচারে এই যে যা বেসিকগুলো শিখছি এগুলো দিয়ে আমরা তোমাদের বই যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করবো। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।